হ্যালো ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু রুটস এডু। রুটস এডু হচ্ছে বাংলাদেশের ফার্স্ট এভার টেক কোম্পানি। আমি তাহির হাসান রিদ্ধ আজকে তোমাদের সাথে আছি অনলাইন ফিজিক্স মেন্টর হিসেবে। আজকে আমরা এইচএসসি 2021 একাডেমিক কোর্সের ফিজিক্সের যে স্থির তড়িতের 4 নাম্বার ইউটিউব ফ্রি ক্লাসটা আজকে আমরা করব, এবং এই ক্লাসে আমরা আলোচনা করব মেইনলি ক্যাপাসিটর নিয়ে বা ধারকত্ব নিয়ে। এবং আমাদের আগের ক্লাসগুলোতে হচ্ছে ধাপে ধাপে আমরা কুলম্বের সূত্র, তড়িৎ প্রাবল্য, বিভব, তারপর হচ্ছে ডাইপোল, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এবং যারা আগে ক্লাসগুলো মিস করেছিল তারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে এইচএসসি 2020 একাডেমিক ফিজিক্স নামে যে প্লেলিস্টটা করা আছে সেই প্লেলিস্টে যে তোমরা আগের ক্লাসগুলো সুন্দর মতো দেখে নিতে পারো। আর আমাদের একটা কথা আমরা তোমাদের সাথে একটু শেয়ার করি, সেটা হচ্ছে আমাদের যে রুটস এডু, যেটা হচ্ছে একটা এডুকেশন টেকনোলজি কোম্পানি, আমাদের উদ্দেশ্য হচ্ছে টেকনোলজির মাধ্যমে, উন্নত প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের সর্বত্র প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত কোয়ালিটিফুল এডুকেশনটা সবার কাছে খুবই অল্প মূল্যের বিনিময়ে পৌঁছে দেওয়া। তো আমাদের এখানে দুইটা সার্ভিস, একটা হচ্ছে আমাদের রুটস এডুর ইউটিউব চ্যানেল, যেটা হচ্ছে কমপ্লিটলি ফ্রি অফ কস্ট, যেখানে আমরা কখনোই কোনো সময় কোনো টাকা চাবো না কারো কাছে। সেই ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা ধাপে ধাপে এইচএসসির ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ এই তিনটি সাবজেক্টের প্রত্যেকটা টপিক ইন ডিটেলসে কভার করার চেষ্টা করতেছি। আর আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে এখানে বেসিক্যালি আমরা হচ্ছে বিভিন্ন থিওরি নিয়ে আলোচনা করে থাকি, অর্থাৎ বইয়ে যেরকম লেখা আছে সেই বইয়ের থিওরিগুলো হচ্ছে আমরা একটু ইন ডিটেলসে ব্যাখ্যা করার চেষ্টা করে থাকি, যাতে স্টুডেন্টদের বুঝতে একটু সুবিধা হয়। আর আমাদের ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে রুটস এডু। ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে রুটস এডু এবং এটা সাবস্ক্রাইবার দিন দিন বেড়ে যাচ্ছে। তো তোমরা যেটা করবা সেটা হচ্ছে অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলবা, এবং এখানে বেল আইকনটা আছে, বেল আইকনটা তোমরা চেপে রাখবা। যদি বেল আইকনটা চেপে রাখো তাহলে নতুন কোনো ভিডিও আসলে সাথে সাথে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবা। আর আমাদের এখানে যে প্লেলিস্ট আছে, প্লেলিস্ট অপশনে গেলে তোমরা এইচএসসি 2021 একাডেমিক কোর্সের ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ আলাদা আলাদা প্লেলিস্ট পাবা, এবং তোমরা প্রতিনিয়তই দেখবা প্রায় প্রতিদিনই হচ্ছে আমরা নতুন নতুন করে ভিডিওগুলো আপলোড করে দিচ্ছি। ধাপে ধাপে আমরা সম্পূর্ণ সিলেবাসই এখানে কভার করব। কিন্তু একটা কথা না বললেই না, সেটা হচ্ছে যে ইউটিউবে শুধুমাত্র রেকর্ডের ক্লাস দেখে তুমি কিন্তু সম্পূর্ণ প্রস্তুতি কখনোই নিতে পারবা না। সেটা হতে পারে তোমার বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুতি, সেটা হতে পারে তোমার বিভিন্ন ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি। শুধুমাত্র ইউটিউব বা ফেসবুক গ্রুপে যে লাইভ ক্লাসগুলো হয় বা যে রেকর্ডেড ক্লাসগুলো হয় সেগুলো কিন্তু একদম তোমার প্রস্তুতির জন্য 100% সাপোর্ট দিবে, এটা মনে করা একদম একটা বোকার মতো কাজ। তো এইখান থেকে এখানে আসলে ল্যাকিংসটা কোথায় থাকে? এখানে মেইন যে ল্যাকিংসটা থাকে সেটা হচ্ছে যে স্টুডেন্টরা যখন একটা ভিডিও দেখে, সেই ভিডিও দেখে তার ছোট ছোট কিছু প্রবলেম তার মাথায় কিন্তু অ্যারাইজ করতে পারে, কারণ তার প্রত্যেকটা টিচারের সবগুলো ক্লাস দেখার পরেও দেখা যাবে যে কিছু কিছু সমস্যা তার মাথায় অ্যারাইজ করবে, যে সমস্যাগুলো সমাধানের জন্য তাকে হয়তো কোনো টিচারের হেল্প নিতেই হবে। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে শুধুমাত্র ভিডিও ক্লাস দেখে তুমি কিন্তু একটু অলস হয়ে যাবা। দেখা যাবে যে তুমি বই খাতা ফেলে সারাদিনই শুধু ভিডিও ক্লাস দেখতেছো, একটা সময় দেখা যাবে যে তোমার একটু ভিতরে একটা অলসতা কাজ করবে, তুমি নিজে হয়তো কোনো জিনিস কখনো চর্চা করবে না, বা তোমার নিজেকে যাচাই করার মতো কোনো প্ল্যাটফর্ম বা কোনো কিছু কিন্তু তোমার থাকবে না। নিজেকে যে যাচাই করতে হবে, নিজেকে যাচাই করার জন্য তোমার যেটা করা লাগবে সেটা হচ্ছে তোমাকে বেশি বেশি এক্সাম দিতে হবে। মানে আমরা যখন হচ্ছে বিভিন্ন কোচিং সেন্টারে যাই বা স্কুল কলেজে বিভিন্ন এক্সাম দিই, সেই এক্সাম সিস্টেমটা কেন আমাদেরকে দেওয়া হয়? কারণ হচ্ছে এক্সাম দিয়ে কিন্তু আমরা নিজেদেরকে যাচাই করতে পারি যে অ্যাকচুয়ালি আমি যা পড়লাম এই পড়া থেকে আমি কতটুকু নিজের মধ্যে আত্মস্থ করতে পারলাম। আর পড়ালেখাটা হচ্ছে মেইন দুইটা জিনিস, একটা হচ্ছে নিজের প্রবলেম সলভিং গুলো, নিজে নিজে পড়তে পড়তে যে ডাউট গুলো আসে বা যে প্রবলেম গুলো আসে সেগুলো কারোর মাধ্যমে সলভ করে নেওয়া, এবং আমাদের একটা প্রপার গাইডলাইনের মধ্যে থাকা কোনো এক্সপার্ট টিচার বা এক্সপার্ট মেন্টর, যারা হচ্ছে আগে এইচএসসি পরীক্ষাতে অনেক ভালো রেজাল্ট করে আসছে বা ভালো ইউনিভার্সিটিতে পড়ে আসছে, ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাগুলো সম্পর্কে যাদের আইডিয়া অনেক বেশি ক্লিয়ার, যারা আগে থেকে অনেক স্টুডেন্টকে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাতে অনেক বেশি হেল্প করেছে, তাদের প্রপার গাইডলাইনের মধ্যে থাকা। এবং তৃতীয়ত হচ্ছে নিজেকে যাচাই করার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার বা একটা এক্সাম সিস্টেম দরকার, যে এক্সাম সিস্টেমের মাধ্যমে স্টুডেন্টরা নিজেদেরকে যাচাই করতে পারবে। এই প্রিমিয়াম জিনিসগুলো বা এই সার্ভিসগুলো আমরা তোমাদেরকে দিব হচ্ছে রুটস প্লাসে। তো রুটস প্লাসে কিভাবে জয়েন করতে হবে সেটা তোমাদেরকে বলে দেই। সেটা হচ্ছে যে কোনো ব্রাউজার থেকে, পিসি, ল্যাপটপ অথবা মোবাইল, যে কোনো ব্রাউজার থেকে তোমরা যেটা করবা সেটা হচ্ছে rootsedulife.com। আমি আবার বলতেছি, ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে rootsedulife.com। এই ওয়েবসাইটে তোমরা চলে যাওয়ার পর এখানে হচ্ছে রেজিস্টার বাটনে ক্লিক করে তোমরা কি করবা, একটা রেজিস্ট্রেশন করে ফেলবা আমাদের ওই ওয়েবসাইটে। এবং আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশনটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, এখানে আমরা কিন্তু কোনো টাকা নিব না। মানে আমাদের ওয়েবসাইটে তোমরা জাস্ট অ্যাকাউন্ট খুলে ফেললা। যখন তোমরা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করলা, এরপর তোমরা যেটা করবা সেটা হচ্ছে লগ ইন করবা।
তোমার রেজিস্টার্ড যে অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টের মধ্যে তোমরা হচ্ছে লগ ইন করবা। লগ ইন করার পর দেখবা যারা হচ্ছে মোবাইল ইউজ করো তাদের এই মোবাইল ব্রাউজারের যে ভিউ সেটা হচ্ছে এরকম www.rootsedulife.com যাওয়ার পর এরকম একটা মেনু আইকন আসবে, মেনু আইকনে চাপ দিলে মেনুটা ওপেন হবে এবং এখান থেকে তোমরা হচ্ছে রেজিস্টার এবং লগ ইন বাটনটা পাবা। এটা হচ্ছে মোবাইল ভিউদের জন্য, আর এর আগেরটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ভিউ। যাই হোক, তো যখন তুমি রেজিস্টার এবং রেজিস্টার করে লগ ইন বাটনে চাপবা তখন দেখবা যেরকম একটা পেজ আসবে যেখানে ইমেল আইডি এবং তোমার যে পাসওয়ার্ড তুমি সেট করেছিলা সেই ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তুমি সাবমিট করলে তোমার অ্যাকাউন্টে লগ ইন হবে। যখন তুমি লগ ইন করে ফেলবা তখন তুমি হচ্ছে কোর্সেস অপশনটাতে চাপবা। এই কোর্সেস অপশনটাতে যখন তুমি চাপবা তখন দেখবে অনেকগুলো কোর্স এখানে তৈরি করা আছে। সেটা হচ্ছে যেমন হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্লাস ইউনিভার্সিটি অ্যাডমিশন 2020, তারপর আছে আমাদের এইচএসসি 2020 ক্র্যাশ কোর্স, তারপর হচ্ছে এইচএসসি 2020 একাডেমিক। অর্থাৎ তুমি বুঝতে পারতেছো আমরা কিন্তু প্রতি বছরে নতুন নতুন ব্যাচের জন্য নতুন নতুন করে কোর্সটা আমরা করে থাকি। এমন না যে আমরা ইউটিউবে একটা ভিডিও দিলাম যেটা হচ্ছে অনেক ওল্ড সিলেবাসের ফলো করে করা হয়েছিল, বা হচ্ছে বই চেঞ্জ করার পরে ভিডিওগুলো আপডেট করা হয় নাই, বা নতুন ব্যাচের জন্য নতুন যে সৃজনশীলের যে ধারণাগুলো সেগুলো কিভাবে আসতে পারে সেই জিনিসগুলো সম্পর্কে আইডিয়া কিন্তু ভিডিওগুলোতে দেওয়া হয় না। এরকম কিন্তু আমরা কোনো কাজ করি না। মানে আমরা আগে থেকে 2-3 বছর আগে থেকে প্রি রেকর্ডেড ভিডিও বারবার প্রতি বছরই চালাই, ব্যাপারটা কিন্তু এরকম না। আমরা প্রতি বছরের জন্য প্রতি নতুন নতুন ব্যাচের জন্য নতুন নতুন করে আমরা কি করি, ভিডিও তৈরি করে থাকি। এবং শুধুমাত্র আমরা রেকর্ডেড ক্লাসও দিয়ে থাকি না, আমাদের কিন্তু আরো অনেক সার্ভিস আছে, আমি আস্তে আস্তে আসতেছি সেগুলোর মধ্যে। তো দেখো, যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্লাস ইউনিভার্সিটি অ্যাডমিশন করতে চাও, অর্থাৎ যারা এবার এইচএসসি 2020 সালের পরীক্ষার্থী, তারা কিন্তু এই কোর্সটা নিতে পারো। যারা হচ্ছে এইচএসসি 2020 সালের পরীক্ষার্থী, যারা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে, ঠিক আছে, আমাদের এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ 3টা সাবজেক্ট কমপ্লিট করতে চাও, তারা নিতে পারো হচ্ছে এইচএসসি 2020 ক্র্যাশ কোর্স। এই ক্র্যাশ কোর্সের মধ্যে কিন্তু আমরা রেকর্ডেড ক্লাস অলরেডি কমপ্লিট করে ফেলেছি। এখন আমাদের যে কাজগুলো সেগুলো হচ্ছে আমরা এই ক্র্যাশ কোর্সের মধ্যে হচ্ছে আমরা এক্সাম নিচ্ছি এবং হচ্ছে আমাদের এখানে প্রবলেমগুলো সলভ করাচ্ছি। আর হচ্ছে যারা 2021 সালের পরীক্ষার্থী, তারা হচ্ছে এইচএসসি 2021 একাডেমিক এই কোর্সটা তোমরা হচ্ছে নিতে পারো। তো যখন তুমি লগ ইন করে এইচএসসি 2021 একাডেমিক এই কোর্সের অপশনে চাপবা তখন দেখবা যেখানে একটা পেজ চলে আসছে। পেজের মধ্যে কিন্তু খুব সুন্দর করে বলা আছে যে আমরা এই কোর্সের মধ্যে তোমাদেরকে কি অফার করতেছি। দেখো, এখানে হচ্ছে আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 3টা সাবজেক্টের কি নাম লিখে রাখছি, অর্থাৎ আমরা এই কোর্সের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই 3টা সাবজেক্টই শুধুমাত্র পড়াবো এবং এটা কমপ্লিটলি পড়াবো, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কমপ্লিট, একদম প্রতিটা টপিক ধরে ধরে, ঠিক আছে। এবং এখানে এটা ডিউরেশন কত, ডিউরেশন হচ্ছে আসলে 8 মাস, 8 মান্থস হচ্ছে এটা ডিউরেশন। এই কোর্সটা শেষ হবে 30 নভেম্বর। আমি আবার বলতেছি, এই কোর্সটা শেষ হবে 30 নভেম্বর, কিন্তু তুমি এনি টাইম এখানে জয়েন করতে পারো। তুমি যে কোনো সময় এখানে জয়েন করতে পারো। এখন তো চলতেছে এপ্রিল মাস, তুমি চাইলে নভেম্বর মাসেও জয়েন করতে পারো, কিন্তু যত আগে জয়েন করবা তত তোমার জন্য ভালো। তাহলে তুমি ভিডিওগুলো দেখার জন্য, পূর্বের ক্লাসগুলো করার জন্য তুমি একটু প্রয়োজনীয় যে সময়টুকু সেটা তুমি পাবা। আর তুমি যদি এখানে যে কোনো সময় জয়েন করো তাহলে তুমি আগের সব ক্লাসগুলো কিন্তু পাবা। এমন না যে আগে যে ক্লাসগুলো হয়ে গেছিল সেগুলো আমরা ডিলিট করে দেই, সেগুলো না। আগের প্রত্যেকটা রেকর্ডেড ক্লাস, প্রত্যেকটা লাইভ ক্লাস, প্রত্যেকটা মাস্টার ক্লাস, রুটস প্লাসের যে ক্লাস, সবগুলো হচ্ছে আমাদের এই তুমি যে কোনো সময় জয়েন করলে কিন্তু পেয়ে যাবা। আর আমি শুরুতেই বলতেছিলাম যে আমাদের আসলে দুটো সার্ভিস, একটা হচ্ছে রুটস এডু যে ইউটিউব চ্যানেল এবং আরেকটা হচ্ছে আমাদের রুটস প্লাস। অর্থাৎ তুমি যদি এখানে টাকা দিয়ে এনরোল করো তাহলে তুমি হচ্ছে রুটস প্লাসের প্রিমিয়াম মেম্বার। কারণ আমরা সবসময় বলে থাকি যে ইউটিউবে শুধুমাত্র রেকর্ডের ক্লাস করে নিজের প্রস্তুতি সম্পূর্ণরূপে নেওয়া কিন্তু সম্ভব না। কারণ তুমি হয়তো ইউটিউবে ক্লাস করে দেখতেছো, কিন্তু তোমার বন্ধু সে কিন্তু অনেক বেশি টাকা খরচ করে অনেক ভালো কোচিং সেন্টারে পড়তেছে, বা হচ্ছে অনেক ভালো প্রাইভেট টিউটরকে বাসায় রেখে দিচ্ছে। তো আমরা হচ্ছে ওই জায়গাটাতে তোমাকে একটু হেল্প করব। আমরা তোমাদের কাছ থেকে অনেক বেশি টাকা নিব না, খুবই অল্প কিছু টাকার বিনিময়ে আমরা হচ্ছে তোমাকে অনেক ভালো কোচিং সেন্টার থেকে অনেক ভালো সার্ভিস তোমাদেরকে দিব, অনেক ভালো প্রাইভেট টিউটর থেকে যারা বাসায় এসে পড়ায় তাদের থেকে অনেক ভালো সার্ভিস আমরা তোমাদেরকে দিব। এবং সেই সার্ভিসগুলো দেওয়ার জন্য আমরা কিছু জিনিসপত্র রেডি করতেছি, যে জিনিসপত্রগুলো হচ্ছে তোমরা দেখলেই বুঝতে পারবা যে এখানে আমাদের সার্ভিসগুলো কি কি। এখানে হচ্ছে আমরা প্রতিটা টপিকের উপর হচ্ছে রেকর্ডেড ক্লাস দেই। প্রত্যেকটা টপিক আমরা ধরে ধরে কোনো টপিকে কিন্তু বাদ দেই না, প্রতিটা টপিকের উপর আমরা রেকর্ডেড ক্লাস দেই। আমাদের রেকর্ডেড ক্লাসের আসলে কোনো নির্দিষ্ট সংখ্যা নাই। আমাদের এইচএসসি 2021 একাডেমিক যে কোর্সটা আছে সেই কোর্সটার মধ্যে আমাদের রেকর্ডেড ক্লাসের কোনো নির্দিষ্ট সংখ্যা নাই। আমাদের যতগুলো রেকর্ডেড ক্লাস প্রয়োজন মনে হবে আমরা ততগুলোই দিতে থাকবো, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের এই যে ডাউট ক্লিয়ারিং সেশনস, এই ডাউট ক্লিয়ারিং সেশনসে আমরা কি করি, আমাদের প্রতিটা ওয়েবসাইটে প্রতিটা ভিডিওর নিচে কমেন্ট করার ব্যবস্থা আছে বা নিজের প্রবলেমগুলো পাঠানোর ব্যবস্থা আছে। সেখানে কিন্তু স্টুডেন্টরা লিখে প্রবলেম পাঠাতে পারে, আবার সেখানে কিন্তু স্টুডেন্টরা ছবি তুলে প্রবলেম পাঠাতে পারে। তো সেখানে আমরা কি করি, আমাদের যখন ছবি তুলে বা লিখে প্রবলেম পাঠাই, সেই প্রবলেমগুলো নিয়ে আমরা প্রতি সপ্তাহে বসি এবং প্রতি সপ্তাহে আমরা একটা বা দুইটা ডাউট ক্লিয়ারিং ক্লাস দিয়ে সকলের সব প্রবলেমগুলো আমরা একদম ক্লিয়ার করে ফেলি। এই ডাউট ক্লিয়ারিং ক্লাসগুলো হচ্ছে দুই প্রকার হয়। কিছু কিছু ডাউট ক্লিয়ারিং ক্লাস হয় হচ্ছে আমাদের রেকর্ডেড ভার্সন,
ইন্টারাকশন, আবার কিছু কিছু ডাউট ক্লিয়ারিং ক্লাস আমরা লাইভ ক্লাসের মাধ্যমে নিয়ে থাকি, অর্থাৎ স্টুডেন্টরা টিচারের সাথে ডিরেক্ট কথা বলতে পারে। এখানে লাইভ ক্লাসটা কিন্তু ইউটিউব বা ফেসবুকের মতো লাইভ ক্লাস না। আমরা সবসময় বলে থাকি ইউটিউব বা ফেসবুক দিয়ে কখনো পড়ালেখা হয় না, কারণ এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া কিন্তু তোমার পড়ালেখা থেকে তোমাকে দূরে সরাই নিয়ে যাবে। তুমি যখন একটা ইউটিউবে ভিডিও ক্লাস দেখবা তখন তোমার মাঝখানে মাঝখানে অনেক বিজ্ঞাপন আসবে, যেগুলো হচ্ছে অনেক পপুলার চ্যানেল, সেগুলো কিন্তু মাঝখানে মাঝখানে বিজ্ঞাপন আসে। পড়ালেখার মাঝখানে হুট করে বিজ্ঞাপন দেখাটা কিন্তু অনেক বিরক্তিকর। আমাদের রুটস ক্লাসের যে ক্লাসগুলো হয় সেখানে কিন্তু আমরা কোনো বিজ্ঞাপন সেট করি না, কারণ এগুলো হচ্ছে প্রিমিয়াম, তুমি এক টানে ফুল ভিডিও দেখে ফেলতে পারবা। এবং এখানে যে লাইভ ক্লাসগুলো হয় সেগুলো কখনোই ইউটিউব ফেসবুকের মতো লাইভ ক্লাস না। যেমন ইউটিউবে বা ফেসবুকে লাইভ ক্লাস হওয়ার সময় যেটা হয়, টিচার একটা জিনিস পড়াতে পড়াতে সামনে চলে যায়, আর স্টুডেন্ট ওই প্রিভিয়াস যে সমস্যাগুলো সেটা কমেন্ট করতে করতেই তার টাইম চলে যায়, সে টিচার যে আগের টপিক বাদ দিয়ে পরের টপিকে চলে গেল, সেই টপিকটা স্টুডেন্টরা কিন্তু মিস করে ফেলে। এখানে কিন্তু পড়ালেখার মধ্যে অনেক বেশি হ্যাম্পার হয়, তোমাদের ইন্টারাকশনটা অনেক কম হয়, ডিরেক্ট যে ক্লাসরুমের এনভায়রনমেন্ট সেটা কিন্তু তোমরা পাও না। আমরা যেটা করতেছি, ঢাকা শহরের মধ্যে যারা অনেক ভালো ভালো টিচার, যারা অনেক ভালো ভালো ইউনিভার্সিটিতে অনেক ভালো ভালো পজিশনে চান্স পেয়েছে, যাদের কোচিং সেন্টারে অনেক দিন পড়ানোর অনেক বিশাল অভিজ্ঞতা আছে, সেই সব টিচারকে আমরা নিয়ে আসতেছি এবং সেই সব টিচারের সাথে তোমরা ডিরেক্ট কথা বলার মাধ্যমে একদম ক্লাসরুমের যে এক্সপিরিয়েন্স, ইন ক্লাস যে এক্সপিরিয়েন্স, সেটা তোমরা কিন্তু গ্যাদার করতে পারতেছো আমাদের লাইভ ক্লাসের মাধ্যমে। এখানে কিন্তু তোমরা নিজের স্ক্রিন শেয়ার করতে পারবা, তোমাদের মোবাইলের গ্যালারিতে যে প্রবলেমের ছবিগুলো তোমরা তুলে রাখবা সেই প্রবলেমগুলো তোমরা শেয়ার করতে পারবা। টিচার সেই প্রবলেমটা সবার সামনে উন্মুক্ত করে দিবে এবং ওই লাইভ ক্লাসের মধ্যে যতজন স্টুডেন্ট থাকবে প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু তাদের প্রবলেমগুলো দেখে ফেলবে এবং একজনের প্রবলেম কিন্তু সবার সাথে সলভ হয়ে যাবে। এবং এখানে কিন্তু টিচারের সাথে তুমি ডিরেক্টলি কমিউনিকেট করতে পারবা, তুমি কথা বলতে পারবা টিচারের সাথে, হ্যাঁ ভাইয়া আমি এই জিনিসটা বুঝে নাই, তাহলে কিন্তু টিচার সাথে সাথে তোমাকে সেই জিনিসটা একদম ধরে ধরে হাতে ধরে ধরে বুঝাই দিবে। তাহলে এটাই হচ্ছে একদম পড়ালেখার একদম বেসিক যে জিনিসটা, যে বেসিক নিডটা আমরা যেটা রিসার্চ করে দেখেছি, এটাই হচ্ছে সেই বেসিক নিডটা। এবং আমরা বাংলাদেশের সর্বপ্রথম একটি এডুকেশন টেকনোলজি কোম্পানি, অর্থাৎ আমাদের উদ্দেশ্য হচ্ছে টেকনোলজির মাধ্যমে এডুকেশনটাকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সর্বত্র অনেক ভালোভাবে ছড়িয়ে দেওয়া। ঠিক আছে, তাহলে আমি যেটা বলতেছিলাম, ডাউট ক্লিয়ারিং ক্লাসের পর হচ্ছে আমাদের লাইভ ক্লাস থাকবে, তারপর হচ্ছে আমাদের মাস্টার ক্লাস থাকবে। এই মাস্টার ক্লাসের মধ্যে হচ্ছে আমরা একটু এক্সক্লুসিভ টপিক নিয়ে আলোচনা করব। অনেক সময় দেখা যায় অনেক ইউটিউব চ্যানেলের অনেক ভিডিওতে কিছু এক্সক্লুসিভ টপিক ইচ্ছা করে মিসিং রাখা হয়, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব এই মাস্টার ক্লাসের মধ্যে। এবং আমাদের কিন্তু লাইভ এক্সাম সিস্টেম আছে, অর্থাৎ তোমরা যদি নিজেকে যাচাই করতে যাও, আমি শুরুতেই বলেছিলাম যে নিজেকে যাচাই করার জন্য এক্সাম দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু আমরা লাইভ এক্সাম নিচ্ছি এবং আমাদের মোবাইল অ্যাপসটা খুব দ্রুতই চলে আসবে, 1 থেকে 2 সপ্তাহের মধ্যে মোবাইল অ্যাপসটা চলে আসবে। মোবাইল অ্যাপসটা যখন চলে আসবে তখন তুমি প্রায় প্রতিদিন কোনো না কোনো সাবজেক্টের উপর, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের 3টি সাবজেক্টের কোনো না কোনো সাবজেক্টের উপর এবং কোনো না কোনো টপিকের উপর তোমরা কিন্তু প্রায় প্রতিদিনই এক্সাম দিয়ে নিজেকে যাচাই করতে পারবা। এবং আমাদের লাইভ এক্সাম সিস্টেমের যে র্যাঙ্কিংটা, অর্থাৎ তোমার যে মেরিট পজিশনটা, সেটা কিন্তু লাইভ। মানে তুমি ধরো এখন পরীক্ষা দিয়ে তোমার পজিশন হচ্ছে 20, কিন্তু একটু পরে তোমার কোনো ফ্রেন্ড পরীক্ষা দিয়ে সে তোমার থেকে 1 নাম্বার বেশি পেলো, তাহলে দেখা যাবে যে সে 20তম পজিশনে চলে যাবে, তুমি 21তম পজিশনে চলে যাবে। অর্থাৎ যতক্ষণ এই পরীক্ষাটা রানিং থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা র্যাঙ্কিংটাকে লাইভ আপডেট করে থাকি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, সেটা হচ্ছে এই যেটা ক্লাস নোটস এবং লেকচার পিডিএফ। এখন স্টুডেন্টদের যেটা সবচেয়ে বেশি সমস্যা হয় সেটা হচ্ছে যে আমাদের স্টুডেন্টরা বাজারে অনেকগুলো বই, অনেক গাইড, অনেক কোশ্চেন ব্যাংক, অনেক কোচিং এর অনেক কন্টেন্ট, এখন সবগুলো কন্টেন্ট থেকে, সবগুলো কোশ্চেন ব্যাংক থেকে প্রপার জিস্ট যে জিনিসটুকু দরকার সেটা খুঁজে পাওয়া একটা স্টুডেন্টের পক্ষে আসলে খুবই সমস্যা হয়। দেখা যায় ফেসবুকে অনেক গ্রুপের মধ্যে অনেক ক্লাস নোট স্টুডেন্টরা শেয়ার করে, অনেক পিডিএফ শেয়ার করে। আসলে সব ক্লাস নোট কি তোমার জন্য প্রয়োজনীয়, সব ক্লাস নোট কি আসলে কোয়ালিটিফুল, এটা কিন্তু গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না। কিন্তু আমরা এখানে যেটা করতেছি, আমরা কিন্তু অনেক হাই টেকনোলজি অ্যাপ্লাই করতেছি। আমাদের এই যে ডিজিটাল বোর্ডের মধ্যে আমরা যে কন্টেন্টগুলো পড়াই, যে ক্লাস লেকচারগুলো পড়াই, সেই লেকচারগুলোর উপর আমরা যেগুলো লিখি, আমাদের নিজেদের টিচারদের যে হাতের লেখা, সেই লেখাটাই কিন্তু হুবহু সেভ হয়ে যায়। এবং এই সেভ হয়ে যাওয়া যে ক্লাস লেকচারটা, এই লেকচারটা কিন্তু আমরা পিডিএফ আকারে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আমাদের যে ইউটিউবের যে ফ্রি ক্লাস, এই ইউটিউবের ফ্রি ক্লাসের পিডিএফ গুলো কিন্তু আমরা ইউটিউবের ডেসক্রিপশন বক্সের একদম প্রথম লাইনে দিয়ে দিই। তোমরা যদি একটু খেয়াল করে দেখো, দেখবা ডেসক্রিপশন বক্সে ক্লাস লেকচার পিডিএফ নামে একটা লিংক দেওয়া থাকবে। লিংকের মধ্যে গেলেই তোমরা সেই লেকচার পিডিএফটা কিন্তু তোমরা পেয়ে যাবা। আর যারা রুটস ক্লাসে জয়েন করবে, যারা এক্সক্লুসিভ ক্লাসগুলো পাবে, এই যে লাইভ ক্লাসগুলো পাবে, মাস্টার ক্লাসগুলো পাবে, ডাউট ক্লিয়ারিং সেশন পাবে, প্রতিটা ক্লাসের প্রতিটা পিডিএফ কিন্তু আমরা স্টুডেন্টদেরকে ভিডিও নিচে দিয়ে দিই। যারা আমাদের ওয়েবসাইটে অলরেডি এনরোল করে ফেলেছো, আমাদের ওয়েবসাইটের মধ্যে একদম খুব সুন্দর একটা ব্যবস্থা আছে, প্রতিটা ভিডিও নিচে একটা পিডিএফ
বাটন থাকে, তারপর নিচে কমেন্ট করার ব্যবস্থা থাকে, অর্থাৎ এটা হচ্ছে সম্পূর্ণরূপে সোশ্যাল মিডিয়া থেকে বিচ্ছিন্ন, ইউটিউব ফেসবুক থেকে একদম সম্পূর্ণ বিচ্ছিন্ন একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা হচ্ছে শুধুমাত্রই পড়ালেখার। এবং তোমরা যদি প্ল্যাটফর্মে এনরোল করো তোমরা এই প্ল্যাটফর্মটা প্রেমে পড়ে যাবা, আমি বাজি ধরে বলতে পারি তোমরা প্ল্যাটফর্মটা প্রেমে পড়ে যাবা। কারণ যারা অলরেডি আমাদের এই স্টুডেন্টরা এইচএসসি 2021 একাডেমিক কোর্স এনরোল করেছে তারা সবাই বলতেছে এটা বাংলাদেশের বেস্ট প্ল্যাটফর্ম, এবং শুধু এটা বাংলাদেশের না, এটা ওয়ার্ল্ডের মধ্যে একটা বেস্ট প্ল্যাটফর্ম হওয়ার যোগ্যতা রাখে। কারণ আমরা সর্বপ্রথম এত রিসার্চ করে একটা স্টুডেন্টের জন্য কি প্রয়োজন, একটা সায়েন্সের স্টুডেন্টের জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 3টা সাবজেক্টের জন্য কি প্রয়োজন সেটা শুধুমাত্র আমরা রিসার্চ করে অনেক কষ্ট করে বের করেছি। এবং আমরা যে ক্লাস নোটগুলো বা লেকচার পিডিএফ গুলো দেই সেগুলো কিন্তু এক একটা তোমার কাছে বলতে পারো সোনার খনি। কারণ আমরা হচ্ছে মোর দ্যান 6 ইয়ার্স 7 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স, আমাদের বিভিন্ন কোচিং সেন্টারে পড়ানোর অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা থেকে যেগুলো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, বুয়েট অ্যাডমিশন টেস্ট বা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ, যেগুলো বোর্ড পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেই টপিকগুলো নিয়ে, সেই সৃজনশীলগুলো নিয়ে, সেই এমসিকিউ গুলো নিয়ে কিন্তু আমরা আমাদের প্রতিটা লেকচার সাজাই। এবং এক একটা লেকচার সাজাতে কিন্তু আমাদের 5 থেকে 6 ঘন্টা সময় ব্যয় হয়। তো এক একটা টিচার এতটা সময় দিয়ে তোমার জন্য এই যে ক্লাস নোটস এবং লেকচার তৈরি করতেছে, পিডিএফটা তুমি কিন্তু ইনস্ট্যান্ট তুমি কিন্তু একদম পেয়ে যাচ্ছ আমাদের কোর্সে এনরোল করলে। তাহলে যেটা হবে সেটা হচ্ছে তুমি শুধুমাত্র বাজারের একটা প্রচলিত বই, যে বইটা তোমার পড়তে ভালো লাগে, সেই বইটার সাথে তুমি যদি হচ্ছে আমাদের এই লেকচার পিডিএফটা পড়ে ফেলো, তাহলে বাজারের আর হাজার হাজার বই কিন্তু তোমার পড়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? এবং হচ্ছে আমরা কিন্তু এসএমএস রিমাইন্ডার দেই, অর্থাৎ আমাদের এই কোর্সে যারা এনরোল করেছে তাদের কিন্তু সারাদিন ফেসবুক বা ইউটিউবে কোনো ফ্রি ক্লাসের জন্য, কোনো লাইভ ক্লাসের জন্য ওয়েট করতে হয় না। আমরা কিন্তু এসএমএস রিমাইন্ডার দিয়ে আমরা জানিয়ে দিই যে আমাদের আজকে কোন কোন ক্লাসগুলো হয়েছে এবং সেই ক্লাসগুলোর লিঙ্কগুলো কি কি। অর্থাৎ তুমি যদি এই অল্প একটু টাকার বিনিময়ে তোমরা যদি রুটস প্লাসের এই কোর্সটাতে এনরোল করে ফেলো, যেটাকে আমরা বলতেছি প্লাস সার্ভিস, এই প্লাস সার্ভিসগুলো পাওয়ার জন্য খুবই অল্প একটু টাকা তোমাদের পে করতে হবে। এখন এই কোর্সটার মেইন প্রাইস ছিল অ্যাকচুয়ালি 16,000 টাকা, কিন্তু মাত্র 70% এখন ডিসকাউন্ট চলতেছে, মাত্র এখন এই কোর্সটার প্রাইস হয়ে গেছে 4,800 টাকা, অর্থাৎ 4,800 টাকা। তাহলে তুমি একটু হিসাব করে দেখো যে 8 মাসের যে কোর্স এখন যদি 4,800 টাকা হয়, তাহলে আমাদের প্রতি মাসে খরচ হচ্ছে মাত্র কত? মাত্র হচ্ছে 600 টাকা প্রতি মাসে, মাত্র 600 টাকা। এবং তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই 3টা সাবজেক্টের যদি খরচটা হিসাব করে দেখো, তাহলে প্রতি মাসে প্রতি সাবজেক্টে মাত্র 200 টাকা খরচ হচ্ছে। এখন তুমি বলো বাংলাদেশের মধ্যে কোন কোচিং বা কোন প্রাইভেট টিউটর, কোন প্রতিষ্ঠান প্রতি মাসে প্রতি সাবজেক্ট মাত্র 200 টাকার বিনিময়ে এত এক্সক্লুসিভ জিনিসগুলো তোমাদেরকে দিয়ে থাকবে? ঠিক আছে? এটা আমার তোমাদের কাছে একটা প্রশ্ন রইলো, এবং আমি চাবো তোমরা হচ্ছে সবাই এই কোর্সের মধ্যে এনরোল করে ফেলো, কারণ এটা হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট কোর্স। এই কোর্স তোমরা যদি করো তাহলে তোমাদের আর কোনো চিন্তা কিন্তু তোমাদের করা লাগবে না কোনো টপিক নিয়ে। ঠিক আছে? তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের এই যখন তোমরা হচ্ছে এনরোল নাও বাটনে চাপ দিবা, এনরোল নাও বাটনে চাপ দিলে একটা পেমেন্ট গেটওয়ে আসবে, যেখানে হচ্ছে বিকাশ পেমেন্ট করা যাবে, রকেট পেমেন্ট করা যাবে, যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এই কার্ডগুলোর মাধ্যমে পেমেন্ট করে তোমরা কিন্তু আমাদের কোর্স এনরোল করতে পারবা। এবং এখানে কোনো ম্যানুয়াল প্রসেস নাই, এখানে এমন না যে একটা পার্সোনাল নাম্বারে বিকাশ দিয়ে, বিকাশের ট্রানজাকশন আইডি পাঠাই দিয়ে ফোন দিয়ে বলতে হবে ভাইয়া আমাদের এই কোর্সটাতে আমি বিকাশে টাকা পাঠাইছি আমাকে ঢুকাই দেন, এরকম কিন্তু ব্যাপারটা না। এখানে সম্পূর্ণটাই অটোমেটেড সিস্টেম, কারণ আমরা হচ্ছে একটা এডুকেশন টেকনোলজি কোম্পানি, আমরা কিন্তু ওখানে অনেক উন্নত প্রযুক্তি ব্যবহার করতেছি। এখানে আমরা পেমেন্ট গেটওয়ে অ্যাড করে দিয়েছি। তো তোমরা যদি এখানে তোমাদের অনলাইনে পেমেন্টটা করে দাও, তাহলে দেখো অটোমেটিক তোমার আইডিতে কিন্তু কোর্স অ্যাড হয়ে গেছে, আমাদেরকে বারবার ফোন করে তোমাকে ঝামেলা ফেস করতে হবে না। ঠিক আছে? তাহলে আমি তোমাদেরকে ইন ডিটেইলসে পুরোটাই বলে দিলাম যে অ্যাকচুয়ালি আমাদের যে সার্ভিসগুলোর মধ্যে কি কি আছে। একটা হচ্ছে রুটস এডু, যেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, এবং একটা হচ্ছে রুটস প্লাস, যেটা হচ্ছে আমাদের প্লাস সাবস্ক্রিপশন, বা যেটা হচ্ছে আমাদের একটু প্রিমিয়াম সার্ভিস। ঠিক আছে? তাহলে হচ্ছে এখন আমরা একটু মেইন টপিকে যাই। আজকে আমাদের যে ক্লাসটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে স্থির তড়িতের 4 নাম্বার লেকচার। এই স্থির তড়িতের 4 নাম্বার লেকচারে আমরা মেইন আলোচনা করব ক্যাপাসিটর নিয়ে। এবং তোমরা যদি একটু প্রিভিয়াস ইয়ার্সের যে বোর্ডের কোশ্চেনগুলো, সেই বোর্ডের কোশ্চেনগুলো তোমরা যদি দেখো, বা হচ্ছে বিভিন্ন অ্যাডমিশন টেস্টে আসা যে প্রশ্নগুলো দেখো স্থির তড়িৎ থেকে, তাহলে দেখবা যে এই ক্যাপাসিটর থেকে বা ধারকত্ব থেকে আসলে অনেক বেশি প্রশ্ন আসে। এই সম্পূর্ণ স্থির তড়িৎ চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের ধারকত্ব বা এই ক্যাপাসিটরটুকু। ঠিক আছে? তাহলে আমরা আজকের লেকচারটা শুরু করতেছি। তো প্রথমে আমরা ধারকত্বের সংজ্ঞাটা শিখবো। ধারকত্বের সংজ্ঞাতে কি বলা হচ্ছে দেখো, যে কোনো পরিবাহীর বিভব প্রতি একক বাড়াতে, কোনো পরিবাহীর বিভব প্রতি একক বাড়াতে, কোনো
পরিবাহীর বিভব প্রতি একক বাড়াতে যে পরিমাণ আধানের প্রয়োজন হয় তাকেই বলা হয়ে থাকে ওই পরিবাহীর আধান ধারকত্ব। অর্থাৎ আমরা যদি এভাবে চিন্তা করি, যে কোনো পরিবাহী কিন্তু আধান নিজের মধ্যে সঞ্চয় করতে পারে বা আধান নিজের মধ্যে ধারণ করতে পারে। আসলে আমরা নিজেরাও কিন্তু পরিবাহী। তুমি একটু চিন্তা করে দেখো যে আমাদের যে বডি, আমাদের যে শরীর, সেটাও কিন্তু ওয়ান টাইপ অফ পরিবাহী। এখন আমাদের শরীরের মধ্যেও কিন্তু অনেক চার্জ কিন্তু জমা হয়। যেমন ধরো আমাদের যে গেঞ্জি পরেছি আমরা, মাথার চুল, এগুলোর মধ্যে কিন্তু কন্টিনিউয়াসলি বাতাস থেকে, আশেপাশ থেকে বিভিন্ন চার্জ জমা হয়। তাহলে আমরাও কিন্তু চার্জ ধারণ করতেছি, তাহলে কিন্তু আমরাই বলতে পারি ওয়ান টাইপ অফ ধারক। অ্যাকচুয়ালি এই মহাবিশ্বের মধ্যে যারা কোনো চার্জ সঞ্চয় করে রাখে, যারা চার্জ ধারণ করে রাখে, তাদের সবাইকে ধারক বলা যায়। যেমন ধরো এটা একটা কলম, এই কলমটা একটা ধারক, ঠিক আছে। এটা হচ্ছে একটা বোর্ড, এই বোর্ডের মতো চার্জ জমা আছে পরিবেশ থেকে, আশেপাশ থেকে, বাতাস থেকে বিভিন্ন চার্জ এটা সারফেসের মধ্যে পড়তেছে, এটা একটা ধারক। বা হচ্ছে আমরা যদি মনে করো কোনো একটা পরিবাহীর কথা চিন্তা করি, ধরো এটা একটা গোলক, এই গোলকটার মধ্যে আমি চার্জ দিলাম, তাহলে এই গোলকটাও কিন্তু হয়ে যাবে কি একটা ধারক। অর্থাৎ যারা ধারক তাদেরকে আমরা বলে থাকি হচ্ছে ক্যাপাসিটর, মানে যারা চার্জ সঞ্চয় করে থাকে। এখন এই ধারকের চার্জ ধারণ ক্ষমতা কতটুকু, কোনো একটা পরিবাহী যেটা চার্জ ধরলো সেটার চার্জের ধারণ ক্ষমতা কতটুকু, এটা পরিমাপ করার জন্য আমাদের রাশি প্রয়োজন। সেই রাশিটাকে আমরা বলে থাকি হচ্ছে ধারকত্ব। যার ধারকত্ব বেশি তাকে আমরা ধরে নিতে পারি তার চার্জ ধারণ ক্ষমতা বেশি, আর যার ধারকত্ব কম আমরা ধরে নিতে পারি তার চার্জ ধারণ ক্ষমতা হচ্ছে কম। ঠিক আছে। এখন ধারকত্বের সংজ্ঞাতে আমরা যদি বইয়ের সাথে একটু মিলাই, তাহলে আমরা পাবো কোনো পরিবাহীর বিভব প্রতি একক বাড়াতে যে পরিমাণ আধানের বা যে পরিমাণ চার্জের প্রয়োজন হয় তাকেই বলা হয়ে থাকে ওই পরিবাহীর ধারকত্ব। এখন আমরা জানি যখন আমরা কোনো একটা পরিবাহীর মধ্যে চার্জ দিব তখন তার বিভবটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। এই কারণে বলা হচ্ছে যে প্রতি একক বাড়াতে আমরা এখন কোনো একটা পরিবাহীর মধ্যে চার্জ দিব, কিন্তু পরিবাহীর বিভবটা বাড়াবো হচ্ছে 1 ভোল্ট। ঠিক আছে। তাহলে আমরা একটু এভাবে যদি ঐকিক নিয়ম দিয়ে হিসাব করি, তাহলে আমরা পাবো এরকম যে ধরো আমি এটা কোনো পরিবাহীর মধ্যে চার্জ দিলাম, ধরো এই চার্জটা দিলাম হচ্ছে কিউ চার্জ দেওয়ার কারণে এটার বিভব হয়ে গেল হচ্ছে ভি। গ্রাউন্ডের বিভব হচ্ছে 0, ভূমির বিভব হচ্ছে 0, ভূমির সাপেক্ষে এটা বিভব হয়ে গেল ভি। তাহলে আমরা এভাবে চিন্তা করতে পারি ভি বিভব বাড়ানোর জন্য আমাদের চার্জ দেওয়ার প্রয়োজন হলে হচ্ছে কিউ কুলম। যদি আমরা ভি বিভব বাড়াইতে চাই, ভূমির সাপেক্ষে 0 থেকে ভি ভোল্টেজ আনতে চাই, তাহলে আমাকে চার্জ দেওয়ার লাগলো হচ্ছে কিউ কুলম। তাহলে আমরা যদি এখন 1 ভোল্ট বাড়াইতে চাই, আমরা যদি একক বিভব বাড়াইতে চাই, এই যে প্রতি একক বিভব বাড়াইতে চাই, তাহলে আমাকে চার্জ দেওয়া লাগবে হচ্ছে কিউ বাই ভি কুলম। তাহলে এই যে কিউ বাই ভি মানে 1 ভোল্ট বিভব বাড়াইতে যেই পরিমাণ চার্জের প্রয়োজন হইলো, এই যে যেই পরিমাণ চার্জ যেটাকে আমরা বলতেছি কিউ বাই ভি, এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে ধারকত্ব। এবং ধারকত্বকে লেখা হয় হচ্ছে সি দিয়ে। সি এর ইংলিশ টার্ম হচ্ছে ক্যাপাসিটেন্স। ওই ক্যাপাসিটেন্সের যে সি, সেই সিটা আমরা ব্যবহার করব ধারকত্বের রাশির প্রকাশের জন্য। তো আমরা বলতে পারি সি সমান কত, সি সমান হচ্ছে কিউ বাই ভি। এখন এই ধারকত্বকে এভাবে প্রকাশ করা হইলো কেন? কারণ দেখো যেই জিনিসটা বা যেই পরিবাহীটার চার্জের পরিমাণ বেশি, মানে কিউ এর পরিমাণ বেশি, তার ধারকত্ব কিন্তু বেশি। মানে যে বেশি পরিমাণ চার্জ ধরতে পারে তার ধারকত্ব কিন্তু বেশি হয়। যেন আমরা দেখতেছি যে সি হচ্ছে কিউ এর সমানুপাতিক। আবার দেখো যেই পরিবাহীর বিভব অল্প অল্প বাড়ে তার ধারকত্ব বেশি। কারণ কি? কারণ হচ্ছে যখন তার বিভব অনেক বেশি বেড়ে যাবে তার কিন্তু চার্জ রিলিজ করার একটা মানে দেখা যাবে যে একটা মানে টেন্ডেন্সি থাকবে। যার বিভব অল্প অল্প করে বাড়ে তার চার্জ রিলিজ করার টেন্ডেন্সিটা কম থাকে। ধরো না ব্যাপারটা এরকম, ধরো একটা ছোট্ট পাত্র চিন্তা করো, ছোট্ট পাত্রের মধ্যে অল্প একটু পানি ভরলেই পানি কিন্তু উপচে পড়বে। ঠিক আছে। মানে যার আকার ছোট সে কিন্তু খুব বেশি পানি ধরতে পারবে না, তার পানি ছেড়ে দেওয়ার প্রবণতাটা হচ্ছে বেশি থাকবে। আর যদি বড় পাত্র নাও, বড় পাত্রের মধ্যে অল্প অল্প করে পানি ভরলে কিন্তু তার পানি সহজে উপচে পড়ার প্রবণতাটা থাকবে না। ওইভাবে চিন্তা করলে আমরা বলতে পারি যার বিভব হচ্ছে কম তার ধারকত্ব হচ্ছে বেশি থাকবে, এবং যার বিভব হচ্ছে বেশি থাকবে তার ধারকত্ব হচ্ছে কম থাকবে। এই কারণে দেখা যাচ্ছে যে বিভবটা হচ্ছে ধারকত্বটা হচ্ছে বিভবের ব্যস্তানুপাতিক। তো ওভারঅল আমরা পাচ্ছি যে সি সমান হচ্ছে কিউ বাই ভি। এখন এটার এককটা কি? এটার এককটা হচ্ছে ফ্যারাড। সি এর যে একক বা ক্যাপাসিট্যান্স বা ধারকত্বের যে একক সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ফ্যারাড। অনেকে এটাকে ফ্যারাড ডে মনে করে। ফ্যারাডে কিন্তু আসলে ধারকত্বের একক না, ধারকত্বের একক হচ্ছে শুধুমাত্র ফ্যারাড, এফ এ আর এ ডি। এটাকে ক্যাপিটাল এফ দ্বারা প্রকাশ করা হয়। এবং 1 ফ্যারাড সমান কত? দেখো আমি 1 ফ্যারাড বসাই, তাহলে এখানে 1 কুলম আর এখানে 1 ভোল্ট বসাইতে হবে। তাহলে 1 ফ্যারাড মানে হচ্ছে 1 কুলম পার ভোল্ট। এই যে 1 কুলম পার ভোল্ট, এটাকে আমরা বলতে থাকি হচ্ছে 1 ফ্যারাড। তো আশা করি ধারকত্ব কি জিনিস, ধারকত্ব দিয়ে আমরা কি বুঝতেছি সেই জিনিসটা হচ্ছে আমি আশা করি তোমরা বুঝতে পারছো খুব সহজেই। তো সি সমান হচ্ছে কিউ বাই ভি, এই ফর্মুলাটা আমরা সামনে অনেক জায়গায় ব্যবহার করব।
এখন আসো গোলাকার পরিবাহীর ধারকত্ব। যদি মনে করো আমরা একটা পরিবাহী নেই, যে পরিবাহীটা হচ্ছে গোলাকার, সেই গোলাকার পরিবাহীর মধ্যে যদি আমরা কিউ পরিমাণ চার্জ দিয়ে দেই, তখন তার ধারকত্ব কি হবে সেটার জন্য আমাদের একটা ছোট্ট ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমরা এখন ডিরাইভ করব। দেখো এটা হচ্ছে একটা গোলাকার পরিবাহী, এই গোলাকার পরিবাহীর মধ্যে আমরা প্লাস কিউ চার্জ দিয়ে দিলাম। এই প্লাস চার্জ গুলো হচ্ছে ধরো পরিবাহীর পৃষ্ঠে অবস্থিত। তো যদি আমরা জানি যে যখন পরিবাহীর পৃষ্ঠে চার্জ অবস্থিত হয় তখন পরিবাহীর পৃষ্ঠ থেকে বলরেখাগুলো বাইরে চলে যায়। কারণ কি? কারণ হচ্ছে সবগুলো চার্জ যদি সুষমভাবে পরিবাহীর পৃষ্ঠে বিন্যস্ত থাকে তখন হচ্ছে পরিবাহীর ভিতরে যদি আমরা বলরেখা আঁকি, আমি যদি মনে করি এখান থেকে ভিতরে বলরেখা আঁকি, তাহলে কিন্তু দেখা যাবে যে সবগুলো বলরেখার যে নিট যে যোগফল, সেই যোগফলটা কিন্তু হবে 0। এই কারণে পরিবাহীর পৃষ্ঠে চার্জ থাকলে পরিবাহীর ভিতরে কোনো বলরেখা থাকে না। আমরা এই জিনিসটা নিয়ে আগে আলোচনা করেছিলাম যে পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ প্রাবল্য শূন্য হয়, কোনো তড়িৎ বলরেখা থাকে না। ঠিক আছে? আচ্ছা, এবং আমরা এটা আলোচনা করছিলাম যে কোনোটা গোলাকার পরিবাহীর পৃষ্ঠে চার্জ দেওয়া যেই কথা, ওই গোলাকার পরিবাহীর মধ্যে সম্পূর্ণ চার্জগুলোকে একটা বিন্দুতে পরিণত করে একটা বিন্দুতে নিয়ে এসে সেই বিন্দু চার্জকে গোলাকার পরিবাহীর সেন্টারে রাখা কিন্তু একই কথা। কারণ কি? কারণ হচ্ছে এই যে পৃষ্ঠে রাখলে বলরেখাগুলোর আকৃতি, প্রকৃতি এবং প্রভাব যেই রকম হয়, আমরা সবগুলো চার্জকে যদি একটা বিন্দুতে নিয়ে এসে আমরা যদি গোলকের সেন্টারে রাখি, তাহলে যেই বলরেখাগুলো আমরা সেন্টার থেকে এখন পাবো তাদের আকৃতি, প্রকৃতি এবং প্রভাব বাইরে থেকে, গোলকের বাইরে থেকে একই রকম মনে হবে। এবং এই জিনিসটা নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে আমরা একটা ক্লাসে আগে করেছিলাম, সেই ক্লাসটা তোমরা একটু দেখে আসবা। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি প্লাস কিউ চার্জকে পৃষ্ঠে রাখা যেই কথা, প্লাস কিউ চার্জকে সেন্টার একটা বিন্দুতে নিয়ে রাখলে একই জিনিস হবে। ঠিক আছে? তাহলে আমরা এখন বলতে পারি, দেখো যে সি, আমরা সি এর যে ফর্মুলা সেটা জানি। সি সমান হচ্ছে কত? সি সমান হচ্ছে মোট যতটুকু চার্জ আমরা দিব কোনটা পরিবাহীর মধ্যে সেটা ডিভাইডেড বাই ওই পরিবাহীটার যে বিভব সেই জিনিসটা, অর্থাৎ সি সমান হচ্ছে কিউ বাই ভি। এখন আমরা জানি কোন একটা গোলাকার পরিবাহীর ধরো সেন্টারে চার্জ আছে কিউ, মানে পৃষ্ঠে চার্জ কিউ মানে হচ্ছে সেন্টারে চার্জ কিউ, এবং তার ব্যাসার্ধ হচ্ছে আমাদের আর, এটা আমরা ধরে নিলাম। তাহলে ওই গোলাকার পরিবাহীর পৃষ্ঠে, একদম পৃষ্ঠে বিভবটা কত হবে? এখন এই জিনিসটার জন্য সূত্র কিন্তু আমরা জানি, কারণ একটা নির্দিষ্ট জায়গায় যদি একটা ফিল্ড চার্জ থাকে, এই ফিল্ড চার্জ থেকে আর ডিস্টেন্সে বিভবটা কত হয় সেটার জন্য যে সূত্র সেটা হচ্ছে এরকম যে v = 1/4πε0k q/r। আর ডিস্টেন্সে বিভবটা হবে v = 1/4πε0k q/r। এখন যদি মনে করো আমরা এই v এর ভ্যালুটা এই জায়গাতে ইনপুট করে দেই, তাহলে আমরা কি পাবো? দেখো আমরা পাবো এরকম যে c হচ্ছে উপরে হচ্ছে q, নিচে হচ্ছে এরকম যে 1/4πε0k, তারপর হচ্ছে q ডিভাইডেড বাই হচ্ছে r। এখানে q কাটাকাটি যাবে, তাহলে 1/4πε0k r, এটা হচ্ছে 1 এর নিচে থাকবে, এটা উল্টা হয়ে গুণ হয়ে গেলে আমরা পাবো c হচ্ছে 4πε0k r। তাহলে এইটাই হচ্ছে আলটিমেটলি গোলাকার পরিবাহীর যে ধারকত্ব সেটার জন্য সূত্র, এবং এটাকে আমি 5 স্টার দিয়ে রাখলাম। তোমরা এই সূত্রটা একদম খুব ভালো মতো মুখস্থ করে ফেলো। এই সূত্র দিয়ে কিন্তু অনেক অঙ্ক বিভিন্ন বোর্ড পরীক্ষাতে এবং বিভিন্ন অ্যাডমিশন টেস্টের যে কোশ্চেন, সেখানে কিন্তু আমরা এই সূত্র দিয়ে বিভিন্ন প্রবলেম পাবো এবং প্রবলেমগুলোকে কিন্তু আমাদের সলভ করতে হবে। সূত্রটা হচ্ছে c = 4πε0k r। তাহলে এখান থেকে আমরা দেখতে পারি যে c is proportional to কিন্তু r, C is proportional to R, অর্থাৎ কোনো একটা গোলাকার পরিবাহীর যে ধারকত্ব সেটা তার ব্যাসার্ধের সমানুপাতিক। এবং দেখো ব্যাসার্ধ দিয়ে কিন্তু আসলে আমরা আকার বুঝি বা আয়তন বুঝি। আমরা জানি ব্যাসার্ধ যত বাড়বে ওই গোলাকার পরিবাহীর আয়তনটা কিন্তু আস্তে আস্তে তত বাড়বে। তার মানে আমরা বলতে পারি যেই জিনিসটার আকৃতি বড় সেই জিনিসটার ধারকত্ব বেশি, যে জিনিসটার আকৃতি ছোট, ব্যাসার্ধ ছোট, আয়তন ছোট, তার ধারকত্ব কিন্তু হচ্ছে কম। এই জিনিসটা কিন্তু আমরা খুব সহজে এখান থেকে বুঝতে পারি। এবং এখান থেকে ছোট ছোট এমসিকিউ যদি এরকম আসে, যেমন যদি বলা হয় যে কোনো একটি গোলকের ব্যাসার্ধ আরেকটি গোলকের ব্যাসার্ধের 3 গুণ, তাহলে তার ধারকত্ব কত গুণ হবে? খুবই সহজ, যদি ব্যাসার্ধ 3 গুণ হয় তাহলে ধারকত্ব 3 গুণ হবে। এই ধরনের এমসিকিউ তোমরা বিভিন্ন বোর্ড প্রশ্ন বা অ্যাডমিশন টেস্টের প্রশ্ন অবশ্যই অনেক বেশি পাবা, এবং এখান থেকে অনেক সুন্দর সুন্দর অঙ্ক বানানো যায়, অনেক প্রবলেম সলভ করা যায়। যে প্রবলেমগুলো হচ্ছে আমরা মেইনলি সলভ করব হচ্ছে রুটস প্লাসের যে এক্সক্লুসিভ ক্লাসে, সেগুলোতে। কারণ আমাদের এই যে ছোট্ট যে ইউটিউব ক্লাসগুলো, এই ইউটিউব ক্লাসগুলোর মধ্যে এত বেশি সময় পাওয়া যায় না, এবং এত টপিক কভার করার জন্য আমরা হচ্ছে রুটস প্লাসের যে এক্সট্রা ক্লাস আছে সেই এক্সট্রা ক্লাসের মধ্যে কিন্তু আমরা এরকম বিভিন্ন সৃজনশীল প্রশ্ন সমাধান করে থাকি, বিভিন্ন এমসিকিউর যে ট্রিক্স সেগুলো শিখে থাকি, এবং অ্যাডমিশন টেস্টের মধ্যে যে একটু কনসেপচুয়াল একটু ট্রিকি কোশ্চেনগুলো আসে সেই ট্রিকি কোশ্চেনগুলো কিন্তু আমরা একটু প্র্যাকটিস করে আমাদের স্টুডেন্টদেরকে। তাহলে রুটস এর যে ইউটিউব চ্যানেল, সেখান থেকে তোমরা শিখতে পারতেছো হচ্ছে আমাদের যে বেসিক থিওরিগুলো, এবং রুটস প্লাসের যে এক্সক্লুসিভ কোর্স সেখানে কিন্তু তোমরা শিখতে পারতেছো হচ্ছে আমাদের এক্সক্লুসিভ যে কন্টেন্টগুলো আছে সেগুলো। ঠিক আছে? তাহলে যাই হোক, আশা করি তোমরা এই আইডিয়াটা পাইছো যে গোলাকার পরিবাহী ধারকত্বের জন্য যে সূত্র সেটা কিরকম হয়। এখন আমরা চলে আসি যে
ধরো আমরা চলে আসি এখন অন্য টাইপের একটা ধারকে, যেখানে দেখো এইটা হচ্ছে একটা পরিবাহী, ঠিক আছে, এই যে এটা একটা পাত, একটা পরিবাহী, এটাও একটা পরিবাহী, মাঝখানে হচ্ছে ধরো অন্য কোনো একটা পদার্থ এই পরিবাহী দুটার মাঝখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। যেই পদার্থগুলো সাধারণত এই দুটা পাতের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় সেই ধরনের পদার্থগুলোকে আমরা বলে থাকি হচ্ছে ডাই ইলেকট্রিক। সেই ধরনের পদার্থগুলোকে আমরা বলে থাকি হচ্ছে ডাই ইলেকট্রিক, যেটার বাংলা হচ্ছে পরাবৈদ্যুতিক মাধ্যম। পরাবৈদ্যুতিক মাধ্যম। এখন পরাবৈদ্যুতিক মাধ্যম আসলে কি? পরাবৈদ্যুতিক মাধ্যম হচ্ছে যে সাধারণত আমরা পরিবাহীগুলোকে কয়েকটা ভাগে ভাগ করে থাকি, মানে তড়িৎ পরিবাহিতার দিক থেকে পদার্থকে আমরা কয়টা ভাগে ভাগ করে থাকি। একটা ভাগ হচ্ছে পরিবাহী, যেগুলো হচ্ছে মুক্ত ইলেকট্রন থাকে যেগুলোর মধ্যে, আর একটা পার্ট হচ্ছে অপরিবাহী, যেগুলোর মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। আবার আরেক ধরনের কিছু পদার্থ আছে যেগুলোর মধ্যে বাইরে থেকে যদি আমরা এক্সটার্নাল কোনো ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করি বা তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করি, তখন দেখা যায় যে ওই পদার্থটার মধ্যে যে অণুপরমাণুগুলো থাকে সেই অণুপরমাণুগুলো হচ্ছে ডাইপোল গঠন করে ফেলে, মানে ইলেকট্রিক ফিল্ডের প্রভাবে প্লাস আর মাইনাস গুলো আলাদা হয়ে যায়। যেমন সবচেয়ে সহজ এক্সাম্পল হচ্ছে পানি। পানির অণুর মধ্যে কি থাকে? পানির অণুর মধ্যে থাকে H2O, মানে H আর হচ্ছে OH। আমরা জানি যদি আমরা বাইরে থেকে একটা ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করি তখন দেখা যাবে যে H এর দিকে একটু প্লাস হবে, ডেল্টা প্লাস, সামান্য পজিটিভ আধান তৈরি হবে, এবং OH যে হাইড্রোক্সিল আয়ন সেখানে কিন্তু সামান্য নেগেটিভ আধান তৈরি হবে। তাহলে আমরা এক পাশে H প্লাস এবং অপর পাশে হচ্ছে OH মাইনাস, এই দুইটা মিলে কিন্তু একটা ডাইপোল গঠন করলো। তো যখন ডাইপোলগুলো গঠিত হবে এবং বাইরের ইলেকট্রিক ফিল্ডের প্রভাবে সেই ডাইপোলগুলো কিন্তু নিজেদেরকে অ্যালাইন করে ফেলবে। হয়তো ডাইপোলগুলো থাকতে পারে এরকম ভাবে, ধরো এখানে ছিল মাইনাস আর এখানে ছিল প্লাস, বা এরকম ভাবে থাকতে পারে, ধরো এখানে ছিল প্লাস এখানে ছিল মাইনাস। এই ডাইপোলগুলো কিন্তু ইলেকট্রিক ফিল্ডের প্রভাবে, ইলেকট্রিক ফিল্ড আমরা কিভাবে দিচ্ছি দেখো, এই পাতের মধ্যে আমরা পজিটিভ আধান দিচ্ছি এবং এই পাতের মধ্যে আমরা নেগেটিভ আধান দিচ্ছি, তখন দেখা যাবে যে এই ডাইপোলগুলো এরকম আর আঁকাবাঁকা থাকবে না, এই ডাইপোলগুলো নিজেদেরকে ঘুরিয়ে ফেলবে। এই ডাইপোলগুলো তখন এরকম থাকবে না, ডাইপোলগুলো নিজেদেরকে ঘুরিয়ে একটা অ্যালাইনমেন্টে চলে আসবে। সেই অ্যালাইনমেন্টটা হচ্ছে এরকম হবে, এরকম ভাবে ডাইপোলগুলো থাকবে, এরকম ভাবে থাকবে, মানে এখানে হবে মাইনাস চার্জ, এখানে হবে প্লাস চার্জ, এখানে হবে মাইনাস চার্জ, এখানে হবে প্লাস চার্জ। মানে এই যে বাম পাশের যে পরিবাহী পাত, সেই পরিবাহী পাতের প্লাস চার্জের জন্য এই ডাইপোলটা কি করবে, ডাইপোলের মাইনাস চার্জটা আকর্ষিত হয়ে এই পাশে চলে আসবে, এবং এই ডান পাশের পাতের নেগেটিভ চার্জের আকর্ষণে এই প্লাস চার্জটা ঘুরে ডান দিকে চলে আসবে। তাহলে সবগুলো ডাইপোলের যে ওরিয়েন্টেশন সেগুলো হচ্ছে আমরা বলতে পারি তারা একটা নির্দিষ্ট দিকে অ্যালাইনমেন্টে চলে আসবে। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমরা করতে পারি কি, এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, এভাবে আমরা একটা দুইটা পাতের মাঝখানে একটা ডাইইলেকট্রিক পদার্থ দিয়ে আমরা করতে পারি কি, এই পাশে কিছু চার্জ এবং এই পাশে কিছু চার্জ কিন্তু জমা করতে পারি। কারণ এইভাবে যখন ডাইপোলগুলো অ্যালাইনমেন্টে চলে আসবে, একটু ভুল হচ্ছে আঁকাতে, যাই হোক, যখন এই পাশে হচ্ছে ডাইপোলগুলো অ্যালাইনমেন্টে চলে আসবে তখন দেখো এই যে বাম পাশে যে নেগেটিভ চার্জ, ডাইপোলগুলোর বাম পাশে যে নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জের আকর্ষণে এই পাতের মধ্যে সকল পজিটিভ চার্জ এসে জমা হবে, এবং এই পাশে যে ডাইপোলগুলো থাকবে সেই ডাইপোলগুলোর এই ডান পাশে যে পজিটিভ চার্জ, এই পজিটিভ চার্জের আকর্ষণে দেখা যাবে কি এই ডান পাশের পাতের মধ্যে নেগেটিভ চার্জগুলো সবগুলো এসে একত্রিত হয়ে থাকবে। অর্থাৎ এই দুইটা পাতের মধ্যে তখন কিন্তু কি জমা হবে, তখন কিন্তু চার্জ জমা হবে। তো ধরে নিলাম এই দুই পাতের মধ্যে যে চার্জ জমা হলো সেটা হলো, ধরো বাম পাশের পাতের চার্জ সেটা হচ্ছে প্লাস কিউ, আর ডান পাশের পাতের মধ্যে যে চার্জটুকু জমা হলো সেটা হচ্ছে আমাদের মাইনাস কিউ। এবং এই চার্জগুলো কোথা থেকে আসতেছে? চার্জগুলো আসতেছে এই যে ব্যাটারি দেওয়া আছে একটা, এই ব্যাটারি ভোল্টেজ যদি হয় ভি, তাহলে ভি বিভব পার্থক্যের যে ভোল্টেজ, যে ব্যাটারি, সেখান থেকে চার্জগুলো এসে এখানে জমা হচ্ছে। ঠিক আছে, এবং তাহলে আমরা কি করতে পারি, আমরা কিন্তু এই যে একটা ক্যাপাসিটর তৈরি করলাম, এই ক্যাপাসিটরের মধ্যে কিন্তু একটা শক্তি সঞ্চয় করতে পারি, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে স্থির তড়িৎ শক্তি। আমরা বলতে পারি ক্যাপাসিটরের মধ্যে যে শক্তিটা জমা হলো সেটাকে আমরা বলতে পারি হচ্ছে স্থির তড়িৎ শক্তি। অর্থাৎ একটা ইলেকট্রিক ফিল্ড কিন্তু এখানে আছে, দেখো প্লাস থেকে মাইনাসের দিকে ইলেকট্রিক ফিল্ড আছে, প্লাস থেকে মাইনাসের দিকে ইলেকট্রিক ফিল্ড আছে। ইলেকট্রিক ফিল্ডের মধ্যে চার্জগুলোকে আমরা, ডাইপোলগুলোকে আমরা অ্যালাইনমেন্টে নিয়ে এসে আমরা একটা শক্তি কিন্তু এখানে সঞ্চয় করতেছি। ঠিক আছে, এবং এই শক্তিটা কত সেটা আমরা একটু সামনে আলোচনা করব। তো আমরা যেটা বলতেছিলাম যে পরাবৈদ্যুতিক মাধ্যম কি, আমরা বলতেছিলাম যে তড়িৎ পরিবাহিতার দিক থেকে মাধ্যমকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পরিবাহী, যারা হচ্ছে মুক্ত ইলেকট্রন আছে যাদের মধ্যে, একটা হচ্ছে অপরিবাহী, যারা হচ্ছে কখনোই কোনোভাবেই ইলেকট্রনকে ফ্লো করতে দেয় না, এবং আরেক টাইপের পদার্থ হচ্ছে যারা হচ্ছে ডাইইলেকট্রিক বা পরাবৈদ্যুতিক মাধ্যম, অর্থাৎ যারা বহিস্থ কোনো ইলেকট্রিক ফিল্ডের প্রভাবে, এই যে বাইরে থেকে আমরা ইলেকট্রিক ফিল্ড দিয়েছিলাম প্লাস আর মাইনাস চার্জের মাঝখানে, তখন কি হলো, তারা নিজেরা আয়নিত হয়ে গেল, আয়নিত হয়ে তারা নিজেদেরকে অ্যালাইনমেন্টে নিয়ে আসলো। এই ধরনের যে মাধ্যম, এই ধরনের মাধ্যমকে আমরা বলে থাকি হচ্ছে পরাবৈদ্যুতিক মাধ্যম। অর্থাৎ যেই ধরনের আমাদের
যেই ধরনের মাধ্যমের মধ্যে যে অনুপরমাণুগুলো আছে সেই অনুপরমাণুগুলোর মধ্যে পোলারায়ন ঘটে, যেটাকে আমরা কেমিস্ট্রি ভাষায় বলে থাকি হচ্ছে পোলারায়ন বা পোলারাইজেশন, অর্থাৎ যে ধরনের মাধ্যমের মধ্যে ইলেকট্রিক ফিল্ডের প্রভাবে প্লাস মাইনাস চার্জগুলো আলাদা হয়ে যায়, পোলারায়ন ঘটে বা পোলারাইজেশন ঘটে, সেই ধরনের মাধ্যমগুলোকে আমরা বলে থাকি হচ্ছে ডাইইলেকট্রিক। আরো সহজে বলা যায় যেই ধরনের মাধ্যম ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার পর ডাইপোল গঠন করে বা দ্বিমেরু গঠন করে তাদেরকে আমরা বলে থাকি হচ্ছে ডাইইলেকট্রিক মিডিয়াম বা পরাবৈদ্যুতিক মাধ্যম। ঠিক আছে, তাহলে এই জিনিসটা থেকেও কিন্তু আমরা ধারকত্ব বের করতে পারি। আমরা জানি ধারকত্ব মানে কি, আমরা যদি বলে থাকি যে ডাইইলেকট্রিক মিডিয়াম আর দুই পাশে দুইটা পরিবাহী পাত দিয়ে আমরা যেটা ক্যাপাসিটর তৈরি করলাম বা একটা ধারক তৈরি করলাম, এটা ধারকত্ব কত? এটা ধারকত্ব হচ্ছে প্রতিটা পাতের মধ্যে যতটুকু চার্জ আছে সেই চার্জের মানটাকে যদি আমরা বহিস্থ যে ভোল্টেজ আমরা সাপ্লাই দিলাম সেই ভোল্টেজটা দিয়ে যদি ভাগ দেই তাহলে যে মানটা আসবে, অর্থাৎ কিউকে যদি ভি দিয়ে ভাগ দিই তাহলে যে মানটা আসবে সেই মানটাই হবে এই ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স বা ধারকত্ব। আগের মতোই সি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কিউ বাই ভি। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারলে। এবং এভাবে দুইটা প্যারালাল প্লেট দিয়ে, দুটা সমান্তরাল আকৃতির পরিবাহী পাত দিয়ে যে ধারক তৈরি করা হয় সেটাকে আমরা বলে থাকি হচ্ছে সমান্তরাল পাত ধারক বা প্যারালাল প্লেট ক্যাপাসিটর। এবং আমাদের বইতে এই প্যারালাল প্লেট ক্যাপাসিটর নিয়ে অনেক বেশি আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তাহলে হচ্ছে এখন আমরা একটু সামনে যাই। দেখো সমান্তরাল পাত ধারকের যে পরিচয় সেটা এখন এখানে দেখা যাচ্ছে যে সমান্তরাল পাত ধারকের, দেখো ধারকের প্রত্যেক পাতের ক্ষেত্রফল, ধরো এই যে একটা সমান্তরাল পাত, আমরা দুইটা সমান্তরাল পাত এখানে বসাচ্ছি, এখানে কিন্তু এই পাতের একটা ক্ষেত্রফল থাকবে। ঠিক আছে, যেহেতু একটা প্লেটের মতো এখানে থাকে, এই প্লেটের মতো এখানে কিন্তু একটা ক্ষেত্রফল থাকবে। এই ক্ষেত্রফলটাকে আমরা বলতেছি হচ্ছে এ। তারপর হচ্ছে ডি হচ্ছে পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তাহলে এই পাত থেকে এই পাতের মধ্যবর্তী যে গ্যাপ সেই গ্যাপটাকে আমরা বলতে পারি হচ্ছে ডি। তারপর হচ্ছে পাতদ্বয়ের মধ্যবর্তী মাধ্যমে ভেদনযোগ্যতা, পাতদ্বয়ের মধ্যবর্তী মাধ্যমে যে আমরা ডাইইলেকট্রিক মিডিয়াম ঢুকিয়েছিলাম সেই ডাইইলেকট্রিক মিডিয়ামের যে ভেদনযোগ্যতা সেটাকে আমরা বলতেছি হচ্ছে এপসাইলন। যদি এখানে কোনো ডাইইলেকট্রিক মিডিয়াম না থাকতো তাহলে এখানে শূন্য মাধ্যম থাকতো, শূন্য মাধ্যম থাকলে সেটার ভেদনযোগ্যতা হইতো এপসাইলন নট। ঠিক আছে, তাহলে আমরা এটাও লিখতে পারি এপসাইলন যদি মনে করো থাকে তাহলে এপসাইলনকে কিন্তু আমরা এপসাইলন নট ইনটু কে দ্বারাও লিখতে পারি, কারণ আমরা জানি যে কোনো মাধ্যমে ভেদনযোগ্যতা হচ্ছে শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা গুণন ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। পরাবৈদ্যুতিক ধ্রুবকে আমরা কে দ্বারা প্রকাশ করে থাকি। কিউ কি, কিউ হচ্ছে প্রত্যেক পাতে মোট আধান, তাহলে এই পাশে যদি আমরা আধান দিই প্লাস কিউ এবং এই পাশে যদি আমরা আধান দিই মাইনাস কিউ, তাহলে প্রত্যেক পাতে নট দুই পাত মিলে তো টোটাল আধান হয়ে যাবে 2q। দুই পাত না, যে কোনো একটা পাতে বা প্রত্যেক পাতে যতটুকু মোট আধান জমা হচ্ছে সেই আধানটাকে আমরা বলতেছি হচ্ছে কিউ। তারপর ভি হচ্ছে পাতদ্বয়ের মধ্যে বিভব পার্থক্য, তাহলে আমরা যদি একটা ব্যাটারি দিই বাইরে থেকে ভি প্লাস মাইনাস ভি ভোল্টেজে, তাহলে এই দুই পাতের মধ্যে যে বিভব পার্থক্যটা জমা হবে সেই বিভব পার্থক্যটাকে আমরা বলতে পারি হচ্ছে ভি। এবং সিগমা হচ্ছে আধানের যে ঘনত্ব, যেটা অর্থাৎ চার্জের তলমাত্রিক ঘনত্ব নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সিগমা হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলে কতটুকু চার্জ জমা হয়, অর্থাৎ দেখো এটা যদি একটা পাত হয়, এই পাতের ক্ষেত্রফল যদি হয় এ, এই পাতের মধ্যে চার্জ যদি থাকে কিউ, তাহলে আমরা বলতে পারি এই পাতের যে সিগমা বা চার্জ ঘনত্ব সেটা হচ্ছে আমাদের কত হবে, সেটা হচ্ছে আমাদের হবে কিউ ডিভাইডেড বাই এ। ঠিক আছে, তাহলে আমরা যদি সবগুলো প্রতীকের নাম বসাই দেই তাহলে এখান থেকে কিন্তু আমরা একটু ক্যালকুলেশন করে স্থির তড়িতের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো ব্যবহার করে কিন্তু আমরা কি করতে পারি, আমরা এখান থেকে একটা ফর্মুলা বের করতে পারি। এই যে সমান্তরাল পাত ধারকের যে ধারকত্ব, সে ধারকত্বের ফর্মুলা সি সমান হবে এপসাইলন নট কে এ বাই ডি। সে ধারকত্ব সি সমান হবে এপসাইলন নট কে এ বাই ডি, এপসাইলন নট কে এ বাই ডি। এবং এই সূত্রটা কিভাবে আসছে, এই সূত্রটার প্রমাণ আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি। আমরা একটু ব্ল্যাক স্ক্রিনে যাই, এটা প্রমাণটা কিভাবে আসছে আমরা দেখাই। যেমন হচ্ছে ধরো হচ্ছে সমান্তরাল পাত, এটা হচ্ছে একটা পাত, এটা হচ্ছে একটা পাত, এখানে হচ্ছে অনেকগুলো প্লাস চার্জ দেওয়া আছে এবং এখানে অনেকগুলো হচ্ছে মাইনাস চার্জ দেওয়া আছে, এখানে মাঝখানে গ্যাপ হচ্ছে আমাদের ডি, এখানে চার্জ হচ্ছে কিউ, ক্ষেত্রফল হচ্ছে আমাদের এ। তাহলে আমরা বের করে ফেলি সিগমাটা কত, সিগমা হচ্ছে আসলে কিউ বাই এ। আবার মাঝখানে যে আমাদের যে মাধ্যম দ্বারা দেওয়া ছিল সেই মাধ্যমের ভেদনযোগ্যতা যদি এপসাইলন হয়, এবং আমরা আগে থেকে জানি যে কোনোটা জায়গায় তড়িৎ প্রাবল্য মানে ইলেকট্রিক ফিল্ড ই, যেটা যেমন প্লাস থেকে মাইনাসের দিকে কিন্তু একটা ইলেকট্রিক ফিল্ড অবশ্যই থাকবে, ভিতরে তড়িৎ ক্ষেত্র থাকবে, সেই তড়িৎ ক্ষেত্রের যে প্রাবল্য ই সেটা কিন্তু আমরা জানি সিগমা ডিভাইডেড বাই এপসাইলন। তড়িৎ ক্ষেত্রের যে প্রাবল্য ই সেটা কিন্তু হচ্ছে সিগমা ডিভাইডেড বাই এপসাইলন, এবং এই প্রমাণটা কিন্তু আমরা আগের একটা ক্লাস আলোচনা করেছিলাম, এটা তোমরা একটু দেখে নিবা। এখন সিগমার ভ্যালুটা যদি আমরা বসাই তাহলে আমরা কি পাই, দেখো ই সমান হচ্ছে কিউ বাই এ, তারপর হচ্ছে এপসাইলন, কারণ আমরা জানি সিগমা সমান হচ্ছে কিউ বাই এ। আবার এখান থেকে একটা জিনিস বের করা যায়, আমরা জানি
যে ভি সমান কত, ভি সমান হচ্ছে ই ইন্টু ডি। এই যে এই দুইটা পাতের মাঝখানে যে বিভব পার্থক্য সেটা কিন্তু ভি, এই পাশে প্লাস এই পাশে মাইনাস ভি, এদের মধ্যবর্তী গ্যাপ হচ্ছে ডি। তাহলে আমরা জানি বিভব সমান হচ্ছে তড়িৎ প্রাবল্য ইন্টু দুইটা জিনিসের দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এবং এই সূত্রটা কোথা থেকে আসছে এটাও কিন্তু আমি আগে একটা ক্লাস আলোচনা করেছিলাম ডিটেলস, এটা আমি আর এখন বলবো না। তাহলে ভি সমান যদি ইডি হয় তাহলে ই সমান কত আসবে, ই সমান আসবে আমাদের ভি বাই ডি। এই জিনিসটা যদি আমরা এখানে বসাই, ই এর জায়গায় আমরা যদি পাই হচ্ছে ভি বাই ডি, আর এখানে যদি আমরা পাই হচ্ছে কিউ বাই এ এপসাইলন, তাহলে দেখো আমরা যদি মনে করো এপসাইলন আর এ কে উপরে নিয়ে আসি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এপসাইলন এ বাই ডি, আর হচ্ছে ভিটাকে যদি আমরা নিচে নিয়ে যাই তাহলে ডান পাশে আমরা পাচ্ছি কিউ বাই ভি। এখন দেখো এই যে কিউ বাই ভি কে কিন্তু আমরা বলতে পারি ক্যাপাসিটেন্স সি, আমরা জানি সি, এটাকে আমরা বলতে পারি হচ্ছে সি। তাহলে আমরা পাচ্ছি সি সমান কত পাচ্ছি, সি সমান পাচ্ছি আমরা পাচ্ছি এপসাইলন তারপর হচ্ছে এ তারপর হচ্ছে ডি, ঠিক আছে, এপসাইলন এ ডিভাইডেড বাই ডি। আবার এপসাইলন কে কি লেখা যায়, এপসাইলন কে আমরা লিখতে পারি এপসাইলন নট ইনটু কে। তাহলে আমাদের ফাইনাল ফর্মুলাটা দাঁড়াচ্ছে সি সমান কত, সি সমান আমরা পাচ্ছি এপসাইলন নট কে তারপর এ ডিভাইডেড বাই ডি। এপসাইলন নট হচ্ছে শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা, কে হচ্ছে মাঝখানে যে মাধ্যমটা ইউজ করা হয়েছে সেই মাধ্যমটার পরা বৈদ্যুতিক ধ্রুবক কে, এ হচ্ছে আমাদের দুই পাতের যে ক্ষেত্রফল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা, আর ডিটা হচ্ছে দুই পাতের মধ্যবর্তী যে গ্যাপ সেটা। তাহলে এখানে আমরা বুঝতে পারতেছি যদি আমাদের কেটা বাড়ে অর্থাৎ পরাবৈদ্যুতিক ধ্রুবকের মানটাকে যদি বাড়ানো যায় তাহলে কিন্তু আমাদের যে সি যেটা ধারকত্ব সেটা কিন্তু বাড়বে। ক্ষেত্রফলটা যদি বাড়ে, ক্ষেত্রফলের সমানুপাতিক ধারকত্ব, ক্ষেত্রফলটা যদি বাড়ানো যায় তাহলে এটা ধারকত্বটা বাড়বে। এবং ডি হচ্ছে দুই পাতের মধ্যবর্তী গ্যাপ, এই দুই পাতের মধ্যবর্তী গ্যাপ যদি কমানো যায়, কারণ ডি এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে দুই পাতের মধ্যবর্তী গ্যাপ যদি কমানো যায় তাহলে হচ্ছে ধারকত্বটা বাড়বে। আবার দুই পাতের মধ্যবর্তী গ্যাপ যদি বেড়ে যায় তাহলে ধারকত্বটা কমবে। এখান থেকে এই যে আমাদের অ্যাজাম্পশন গুলো, যে আইডিয়াগুলো আমরা পেলাম সেই আইডিয়াগুলো অবশ্যই আমরা মনে রাখবো, এবং এই সূত্রের প্রমাণটা আমি তোমাদেরকে খুব সুন্দর করে দেখাই দিয়েছি, এটা বইতে অবশ্যই পাবা, এখান থেকে তোমরা একটু দেখে নিবা, ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম যে সমান্তরাল পাতের যে ধারকত্ব সেটা রাশিমালা কিভাবে প্রমাণ করতে হয়। এখন এই জিনিসটা হচ্ছে তোমাদেরকে একটু চিন্তা করার জন্য দিলাম, যে এই জিনিসটা হচ্ছে তোমাদের একটা হোমওয়ার্ক হিসেবে থাকবে, এটাও একটা থিওরি। সেটা হচ্ছে যে কোনো একটা ক্যাপাসিটরের মধ্যে, কোনো একটা ধারকের মধ্যে যদি আমরা একটা সমান্তরাল পাত ধারকের মধ্যে যদি একটা ডাইইলেকট্রিক ফলক আমরা ঢুকিয়ে দিই, এই যে এটাকে বলা হয় ডাইইলেকট্রিক স্ল্যাব, একটা স্ল্যাব বা একটা ফলক বা একটা ছোট টুকরা, ডাইইলেকট্রিকের একটা ছোট টুকরা আমরা ঢুকাই দিলাম, যে ছোট টুকরাটার পুরুত্ব মানে এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যে পুরুত্ব বা থিকনেস সেটা হচ্ছে টি হচ্ছে থিকনেস, এবং এই দুইটা ক্যাপাসিটরের যে সমান্তরাল পাত ছিল তাদের মধ্যবর্তী গ্যাপ হচ্ছে ডি। দুইটা ক্যাপাসিটরের যে দুইটা সমান্তরাল পাত ছিল তাদের মধ্যবর্তী গ্যাপ হচ্ছে ডি, কিন্তু ডাইইলেকট্রিক স্ল্যাবটার যে থিকনেস সেটা হচ্ছে আমাদের টি, এবং এখানে যে ভোল্টেজটা বাইরে থেকে প্রয়োগ করা হলো সেই ভোল্টেজটাকে আমরা বলতে পারি হচ্ছে ভি। এবং ধরো আগের মতো এটার যে ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল ছিল এ, এখানে প্লাস কিউ চার্জ, এখানে মাইনাস কিউ চার্জ। এরকম যদি আমি একটা নতুন ক্যাপাসিটর এখানে তৈরি করি যেখানে মাঝখানে একটা টি থিকনেসের ডাইইলেকট্রিক স্ল্যাব ঢুকিয়ে দেওয়া হয়েছে, তাহলে সেখানে ওই ক্যাপাসিটরটার ক্যাপাসিটেন্সটা একটু পরিবর্তিত হবে, ওই ক্যাপাসিটেন্সের সূত্রে একটু পরিবর্তন আসবে। সেই পরিবর্তনটা দেখো এখানে লেখা আছে, সি সমান কত, সি সমান হচ্ছে এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি মাইনাস টি ইনটু 1 মাইনাস 1 বাই কে। আমি আবার বলতেছি, সি সমান হচ্ছে এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি মাইনাস টি ইনটু 1 মাইনাস 1 বাই কে। এখন এই জিনিসটা কিভাবে আসলো, এটা কিভাবে আসলো একটু পরে হচ্ছে আমি সমান্তরাল পাত ধারক, তারপর হচ্ছে শ্রেণী সংযোগে অনেকগুলো ধারক যখন সিরিজে থাকে, অনেকগুলো ধারক যখন প্যারালাল থাকে, তখন কিভাবে তাদের তুল্য ধারকত্ব বের করতে হয় সেই জিনিসটা শিখাবো। এবং একটু আগে আমরা সমান্তরাল পাত ধারকের যে কনসেপ্ট সেটা আমরা পেলাম, ওই দুইটা জিনিস সম্পূর্ণ ক্লাসে যখন তোমরা করে ফেলার পর সবগুলো নিয়ে তোমরা হচ্ছে এই জিনিসটাকে একটু চিন্তা করবা যে কিভাবে এই জিনিসটা প্রমাণটা এরকম হইলো, ঠিক আছে। এবং সেটা বের করে তোমরা হচ্ছে ভিডিওর নিচে কমেন্টে জানাবা যে তোমরা বের করতে পারছো। আর এই জিনিসটার ডিটেলস প্রমাণটা আমি হচ্ছে রুটস প্লাসের ক্লাসের মধ্যে দেখিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, তাহলে মোটামুটি এই জিনিসটা হচ্ছে তোমাদের একটা সেলফ স্টাডি থাকলো। এখন আমরা চলে যাই ধারকের যে সংযোগ, ধারকের সংযোগকে আমরা বলতে পারি কম্বিনেশনস অফ ক্যাপাসিটরস। অনেকগুলো ধারক বা অনেকগুলো ক্যাপাসিটর কোনোটা সার্কিটের মধ্যে কখনো কখনো সিরিজ কানেকশনে কানেক্টেড থাকে, কখনো কখনো প্যারালাল কানেকশনে কানেক্টেড থাকে। তখন যখন সিরিজে থাকে বা যখন প্যারালালে থাকে তখন তাদের তুল্য ধারকত্বগুলো কিরকম হয়, যেমন দেখা যাচ্ছে যে অনেকগুলো ধারক এখানে সিরিজ কানেকশনে কানেক্টেড, প্রতিটা ধারকের ধারকত্ব দেখো যে এই ধারকের ধারকত্ব হচ্ছে C1, এই ধারকের ধারকত্ব হচ্ছে C2, এই ধারকের ধারকত্ব হচ্ছে C3। এখন এই টোটালটা মিলে একটা টোটাল ভোল্টেজের সাথে লাগানো সেই ভোল্টেজটাকে আমরা বলতে পারি ভি। তাহলে আমরা দেখতে পারি যেহেতু এই ভোল্টেজটা থেকে একটাই মাত্র লাইন দিয়ে ক্যাপাসিটর গুলো হয়ে আবার ভোল্টেজটার মধ্যে ফেরত আসতেছে, যেহেতু এখানে একটাই মাত্র রাস্তা, তাহলে কিন্তু এই ভোল্টেজটা ওই ব্যাটারিটা যতটুকু চার্জ বের করবে সেই চার্জগুলো কিন্তু প্রতিটা ধারকের মধ্যে জমা হবে। যেমন আমরা চলতটিতে দেখে আসছিলাম, যখন একটা লাইনের মধ্যে অনেকগুলো রেজিস্ট্যান্স সিরিজ কানেকশনে থাকে, তখন যেহেতু একটাই মাত্র রাস্তা, তাহলে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কিন্তু সেম পরিমাণ কারেন্ট যায়।
ধারকের ক্ষেত্রে সেরকম প্রতিটা ধারকের মধ্য দিয়ে সেম পরিমাণ চার্জ প্রবাহিত হবে। যেমন দেখো এখানে C1 ক্যাপাসিটরের দেখো এই পাশে হচ্ছে প্লাস কিউ চার্জ আর এই পাশে হচ্ছে মাইনাস কিউ চার্জ। C2 ক্যাপাসিটরের মধ্যে দেখো বাম পাশে হচ্ছে প্লাস কিউ চার্জ, ডান পাশে মাইনাস কিউ চার্জ। অর্থাৎ এখানে প্লাস কিউ জমলে এই পাশে মাইনাস কিউ জমা হয়। এখান থেকে যখন মাইনাস কিউ চার্জ চলে আসে তখন এখান থেকে প্লাস চার্জগুলো এই পাশে জমা হয়, আবার তার জন্য এই পাশে মাইনাস কিউ চার্জ জমা হয়। এরকম করে করে সবগুলো জায়গায় কিন্তু প্লাস কিউ মাইনাস কিউ প্লাস কিউ মাইনাস কিউ, অর্থাৎ সবগুলো ধারকের প্রত্যেকটা পাতের মধ্যে সমপরিমাণ আধান কিন্তু জমা হচ্ছে, ভিন্ন ভিন্ন আধান কিন্তু জমা হচ্ছে না। ঠিক আছে, কারণ সিরিজ কানেকশনে রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যদি সেম পরিমাণ কারেন্ট যায়, সিরিজ কানেকশনে ক্যাপাসিটরের মধ্য দিয়ে সেম পরিমাণ চার্জ যাবে। এই পয়েন্টটা তোমরা একটু নোট ডাউন করে ফেলো। এখন দেখো যেহেতু সবার ধারকত্ব ভিন্ন কিন্তু চার্জ আবার সেম, তার মানে বিভব পার্থক্য কিন্তু সবার আলাদা আলাদা হবে। কারণ আমরা জানি সি সমান হচ্ছে কিউ বাই ভি। তাহলে আমরা যদি মনে করো এই ক্যাপাসিটরের জন্য আমি যদি মনে করো হচ্ছে বিভব বের করতে চাই, তাহলে এটার জন্য যে বিভব সেটা হবে, এটার জন্য যদি মনে করো এটার বিভব যদি হয় V1, তাহলে V1টাকে আমরা লিখতে পারি এরকম যে C1 সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই V1। ঠিক আছে, আবার যদি মনে করো এই ক্যাপাসিটরের জন্য আমি ফর্মুলা লিখি, তাহলে আমরা পাবো যেটা C2 সমান আমরা পাবো হচ্ছে কিউ বাই V2। আবার এই ক্যাপাসিটরের জন্য আমরা লিখবো হচ্ছে C3 সমান আমরা পাবো হচ্ছে কিউ বাই V3। এখন প্রতিটার জন্য বিভব আলাদা আলাদা হইলো কেন? কারণ দেখো ক্যাপাসিটর দেখো আলাদা আলাদা, ক্যাপাসিটেন্স যেটা C1 C2 C3 আলাদা আলাদা, কিন্তু চার্জ কিন্তু সেম। মানে প্রতিটা চার্জের মধ্যে আমরা লিখছি কিউ কিউ কিউ। তাহলে যদি ক্যাপাসিটেন্স আলাদা হয়, চার্জ যদি সেম হয়, তাহলে অবশ্যই কিন্তু বিভব আলাদা হইতে হবে, কারণ নাহলে তো কিন্তু সমীকরণটা মিলবে না। তাহলে দেখো এখানে কিন্তু বিভব হবে V1, এখানে বিভব হবে V2, এখানে বিভব হবে V3। তাহলে একটা কাজ করতে পারি আমরা, প্রতিটার ক্ষেত্রে বিভব কিন্তু বের করে ফেলতে পারি। দেখো V1 সমান কত আসবে? V1 সমান আসবে কিউ বাই C1। এখান থেকে আমরা পাই হচ্ছে বিভব V2 সমান কত আসবে? V2 সমান আসবে কিউ বাই C2। আর এখান থেকে আসবে V3 সমান আসবে আমাদের কিউ বাই কত? কিউ বাই C3। ঠিক আছে, তাহলে আমরা প্রতিটা ক্যাপাসিটরের জন্য যে বিভবগুলো সেগুলো বের করে ফেললাম। এখন আমরা জানি আমরা চলতড়িৎ পড়ে আসছি, তো চলতড়িতের মধ্যে আমরা দেখে আসছিলাম যে একটা সার্কিটের মধ্যে টোটাল যে ভোল্টেজ ড্রপগুলো হয়, সেই টোটাল ভোল্টেজ ড্রপগুলো অবশ্যই কোনোটা ব্যাটারি থেকে যে ভোল্টেজটা সাপ্লাই দেওয়া হয় সেই সাপ্লাইড ভোল্টেজের সমান হয়। তাহলে আমরা বলতে পারি এই যে মোট যে ভোল্টেজ ভি, এই মোট ভোল্টেজ ভি সমান হচ্ছে V1 প্লাস হচ্ছে V2 প্লাস হচ্ছে কত? প্লাস হচ্ছে V3। এই জিনিসটা আমরা বলতে পারি। আচ্ছা, এখন ধরো এই শ্রেণী সংযোগের সবগুলো ক্যাপাসিটরকে সরিয়ে যদি আমি মাত্র একটা ক্যাপাসিটর বসাইতাম, একটা মাত্র ক্যাপাসিটর, ঠিক আছে, একটা ক্যাপাসিটর বসাইতাম, এই ক্যাপাসিটরটার ক্যাপাসিটেন্স যদি হয়তো আমাদের সিএস, যেহেতু সিরিজ ইকুইভ্যালেন্ট, এই ক্যাপাসিটরটার ক্যাপাসিটেন্স যদি হয়তো সিএস এবং ভোল্টেজটা আমরা একই রাখতাম, প্লাস মাইনাস ভি রাখতাম, তাহলে এই ক্যাপাসিটরটার এই পাশে কিন্তু প্লাস কিউ চার্জ জমা হইতো এবং এই ক্যাপাসিটরটার ডান পাশে কিন্তু মাইনাস কিউ চার্জ জমা হইতো। তাহলে আমরা বলতে পারি ভি সমান কত লেখা যাইতো? ভি সমান লেখা যাইতো কিউ বাই সিএস লেখা যাইতো। কারণ এই ক্যাপাসিটরটা হচ্ছে সবগুলো ক্যাপাসিটরের পরিবর্তে একটা তুল্য ধারকত্ব, যেই তুল্য ধারকত্বটা একই পরিমাণ বিভবের জন্য সেম পরিমাণ চার্জ কিন্তু সেটা নিয়ে আসবে। ঠিক আছে, কারণ তুল্য মানে কি? তুল্য মানে হচ্ছে এই সবগুলো পরিবর্তে এমন একটা জিনিস বসাবো যাতে আমাদের চার্জের ভোল্টেজে কোনো পরিবর্তন হবে না, একই রকম ইফেক্ট দেখা দিবে, সেই জিনিসটাকে আমরা বলি হচ্ছে তুল্য। তাহলে আমরা বলতে পারি যে ভি সমান কত? ভি সমান হচ্ছে কিউ বাই সিএস। এই ভ্যালুটা যদি আমরা এখানে বসাই দিই ভি এর জায়গায়, এবং এখানে দেখো V1 V2 V3 সবগুলো ভ্যালু যদি আমরা এখানে বসাই, তাহলে দেখো কি পাই? এখানে আমরা পাচ্ছি হচ্ছে কিউ বাই সিএস সমান আমরা পাচ্ছি কিউ বাই C1 প্লাস হচ্ছে কিউ বাই C2 প্লাস হচ্ছে আমাদের কিউ বাই C3। তাহলে কিউ 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 উভয় পক্ষ থেকে কাটাকাটি দিলে আমরা পাচ্ছি যে 1/CS সমান হচ্ছে 1/C1 প্লাস হচ্ছে 1/C2 প্লাস হচ্ছে আমাদের কত? প্লাস হচ্ছে আমাদের 1/C3। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সিরিজ কানেকশনে যখন অনেকগুলো ক্যাপাসিটর থাকে তখন তাদের তুল্য ধারকত্বের ইনভার্স হয় সবগুলো, প্রত্যেকটা ধারকের ধারকত্বের ইনভার্সের যোগফলের সমান। অর্থাৎ জিনিসটা হচ্ছে আমরা সমান্তরাল কানেকশনে যখন রেজিস্ট্যান্স গুলো লাগাই, চলতরিতের ক্ষেত্রে যখন আমরা অনেকগুলো রেজিস্ট্যান্সকে প্যারালাল কানেকশনে লাগাই, প্যারালালের যে সূত্র, প্যারালালের রেজিস্ট্যান্সের সূত্রগুলো আসলে ক্যাপাসিটরের সিরিজের সূত্রের সাথে মিলে যায়। এখানে ব্যাপারটা হচ্ছে উল্টা, এই জিনিসটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। এখন চলে যায় হচ্ছে আমরা এই সূত্রের মধ্যে, দেখো সূত্রটা এখানে দেওয়া আছে যে 1/CS সমান 1/C1 1/C2 1/C3। যদি এরকম n সংখ্যক ক্যাপাসিটর থাকে তাহলে ডট 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 হবে 1/CN। আচ্ছা, তো এখন আমরা চলে যাই সমান্তরাল সংযোগের ক্ষেত্রে ব্যাপারটা কি হবে। দেখো অনেকগুলো ক্যাপাসিটরকে আমরা প্যারালাল কানেকশনে দিলাম, তাহলে এই যে ব্যাটারি ভোল্টেজটা যদি ভি হয়, তাহলে প্রতিটা ক্যাপাসিটর কিন্তু ভি ভোল্টেজ পাচ্ছে, প্রতিটা ক্যাপাসিটর ভি ভোল্টেজ পাচ্ছে, এখানে কিন্তু ভোল্টেজটা সেম। সিরিজ কানেকশনে কি ছিল? সিরিজ কানেকশনে চার্জের ফ্লোটা সেম ছিল। আর প্যারালাল কানেকশনে কি আছে? প্যারালাল কানেকশন হচ্ছে প্রতিটা ক্যাপাসিটরের অ্যাক্রস যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা হচ্ছে সেম। এখন দেখো এটার ক্যাপাসিটেন্স C1, এটার ক্যাপাসিটেন্স C2 আর এটার ক্যাপাসিটেন্স C3, তাহলে সবার ধারকত্ব আলাদা, ভোল্টেজ সেম, তাহলে আলাদা হইতে হবে কি? আলাদা হইতে হবে চার্জকে। ধারকত্ব আলাদা, ভোল্টেজ সেম, তাহলে আলাদা হইতে হবে আমাদের চার্জকে। তাহলে আমরা যদি এখন ফর্মুলা লিখি, তাহলে আমরা পাচ্ছি C1 সমান Q1/V, তারপর দেখো C2 সমান Q
2/v, তারপর C3 সমান Q3/v, অর্থাৎ প্রতিটা ক্যাপাসিটরের মধ্যে এখন আলাদা আলাদা চার্জ জমা হবে, কারণ প্রতিটার ক্যাপাসিটেন্স আলাদা, বিভব পার্থক্য সেম, সুতরাং এক এক ক্যাপাসিটরের মধ্যে এক এক পরিমাণ চার্জ জমা হবে। তাহলে এই যে ভোল্টেজটা যদি এখানে টোটাল Q পরিমাণ চার্জ পাঠায়, তাহলে এই বিন্দুতে এসে এই Q চার্জটা তিনটা ভাগে ভাগ হয়ে যাবে। উপরের লাইনে যাবে Q1, মাঝখানের লাইনে যাবে Q2 এবং নিচের লাইনে যাবে হচ্ছে আমাদের Q3। এরকম একটা চার্জ তিনটা আলাদা আলাদা ভাগে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে আমরা কি দেখতে পারি, সেটা হচ্ছে এরকম যে আমরা কিন্তু প্রতিটা চার্জের মান কিন্তু বের করে ফেলতে পারি। দেখো, তাহলে এখান থেকে লেখা যায় Q1 সমান কত, Q1 সমান হচ্ছে C1 ইন্টু ভি, তারপর এখান থেকে লেখা যায় Q2 সমান কত, Q2 সমান হচ্ছে C2 ইন্টু ভি, তারপর এখান থেকে লেখা যায় Q3 সমান কত, Q3 সমান হচ্ছে C3 ইন্টু ভি। আমরা প্রতিটা ক্যাপাসিটরের প্রতিটার চার্জের পরিমাণ কিন্তু বের করে ফেললাম। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে তিনটা ক্যাপাসিটরের পরিবর্তে আমরা একটা তুল্য ক্যাপাসিটর বসাইতে পারি, একটা মোট সার্কিট রাখতে পারি এরকম, যেটার ক্যাপাসিটেন্স যেটা সেটাকে আমরা বলতে পারি সিপি, মানে প্যারালাল ইকুইভ্যালেন্ট। তাহলে আমরা এখানে একটা ব্যাটারি দিলাম, এই ব্যাটারির মধ্যে ভোল্টেজ ভি থাকবে এবং এই পাশে যে মোট চার্জ প্লাস কিউ, এই পাশে মোট চার্জ মাইনাস কিউই থাকবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে সিপি সমান হচ্ছে আমাদের কিউ ডিভাইডেড বাই ভি। তাহলে কিউ সমান কত, কিউ সমান হচ্ছে সিপি ইন্টু ভি, ঠিক আছে। তাহলে আমরা এই যে মোট চার্জ যেটা, সেটা হচ্ছে মোট যে তুল্য ক্যাপাসিটেন্স, সেটা ইন্টু বিভব পার্থক্য পেয়ে গেলাম। এখন আমরা জানি এই যে এই কিউ চার্জটাই ভেঙেই তো তিনটা চার্জে ভাগ হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি কিউ সমান কত, কিউ সমান হচ্ছে Q1 প্লাস Q2 প্লাস Q3। তাহলে এই চার্জটা হচ্ছে তিনটা চার্জের যোগফলের সমান। তাহলে কিউ সমান কত লেখা যায়, কিউ সমান লেখা যায় CPV, Q1 কে লেখা যায় হচ্ছে C1V, Q2 কে লেখা যায় হচ্ছে C2V, আর Q3 কে লেখা যায় হচ্ছে C3V। তাহলে ভি উভয় থেকে যদি কাটাকাটি দেই, তাহলে আমরা পাচ্ছি যে সিপি সমান হচ্ছে C1, তারপর হচ্ছে প্লাস C2 প্লাস হচ্ছে আমাদের কত, প্লাস হচ্ছে আমাদের C3। এটাই হচ্ছে আমাদের তুল্য ক্যাপাসিটরের যে সূত্র। এবং দেখো এটাকে লেখা আছে সিপি সমান হচ্ছে C1 প্লাস C2 প্লাস C3 প্লাস CN পর্যন্ত। অর্থাৎ সিরিজ কানেকশনে যখন অনেকগুলো রেজিস্ট্যান্স থাকে তখন আমরা সবগুলো রেজিস্ট্যান্সকে যোগ করে দেই। ওরকম সিরিজ কানেকশনের রেজিস্ট্যান্সের সাথে প্যারালাল কানেকশনের ক্যাপাসিটরের অনেক মিল। প্যারালাল কানেকশনে যারা যারা থাকবে তাদের তুল্য করার সময় তাদের সবাইকে যোগ করে দিলেই কিন্তু কাজ শেষ হয়ে যাবে। তো এতক্ষণ আমি অনেক বিস্তারিত আলোচনা করলাম কিভাবে ক্যাপাসিটরের তুল্যটা বের করতে হয়। আশা করি তোমরা সব আলোচনা খুব ভালো মতো বুঝতে পারছো। এখন আমরা ডিরেক্টলি কিছু অঙ্ক করে ফেলি। অঙ্ক করার মাধ্যমে আমাদের আইডিয়াগুলো একটু ক্লিয়ার হবে। এখানে দেখা যাচ্ছে যে তিনটি ধারকের ধারকত্ব যথাক্রমে 3 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড এবং 1 মাইক্রোফ্যারাড। এদের দ্বিতীয় এবং তৃতীয়টিকে শ্রেণীবদ্ধভাবে সাজিয়ে প্রথমটির সাথে সমান্তরালে যুক্ত করা হলো। তাহলে দেখো এই 2 নাম্বার আর 3 নাম্বারকে হচ্ছে শ্রেণীবদ্ধভাবে সাজাতে হবে। মানে এটা হচ্ছে 2 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে আমাদের 1 মাইক্রোফ্যারাড এবং এটার সাথে প্রথমটার সাথে প্যারালাল লাগাইতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের কত, এটা হচ্ছে আমাদের 3 মাইক্রোফ্যারাড, ঠিক আছে। এবং এখানে ধরো একটা ব্যাটারি থাকবে, ব্যাটারিটার ভোল্টেজটা ধরো হচ্ছে ভি। তাহলে তুল্য ধারকত্ব নির্ণয় করা, আমরা এটা একটু শর্টকাটে করব। আমরা সমান্তরাল এবং তুল্যের জন্য বিভিন্ন শর্টকাট আমরা কারেন্ট, ইলেকট্রিসিটি বা চলতরিতির মধ্যে শিখে আসছি। আমরা এখানে দ্রুত করার চেষ্টা করব। এখন দেখো যখন 1 আর 2, দেখো দুইটা ক্যাপাসিটর যখন হচ্ছে সিরিজ কানেকশনে থাকবে তখন তাদেরকে উল্টা করে যোগ করতে হয়। মানে উপরেটার তুল্য হবে কত, উপরেটার তুল্য হবে হচ্ছে 1/2 প্লাস হচ্ছে 1/1, এটা আবার ইনভার্স। তাহলে উপরেটার তুল্য আমরা পাবো এরকম যে 1/2 প্লাস হচ্ছে 1/1, এটার আবার ইনভার্স পাবো, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এটা একটা শর্টকাট শিখছিলাম যে যদি একটা জিনিস আরেকটা জিনিসের ডাবল হয়, যদি এরকম ইনভার্স করে যোগ করার যে ক্ষেত্রটা সেটা হইতে পারে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে প্যারালাল রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটরের ক্ষেত্রে সিরিজ ক্যাপাসিটেন্স। যদি এরকম ইনভার্স করে করে যোগ করতে হয় তখন শর্টকাট হচ্ছে যদি একজন আরেকজনের ডাবল হয় তাহলে তুল্যটা পাওয়া যায় যে ডাবল তার 3 ভাগের 1 ভাগ। তাহলে এখান থেকে আমরা যেটা তুল্য পাবো সেটা হচ্ছে 2/3 মাইক্রোফ্যারাড। এখান থেকে আমরা যে তুল্যটা পাবো সেটা হচ্ছে 2/3 মাইক্রোফ্যারাড। এবং দেখো তাহলে উপরে হচ্ছে 2/3 আর নিচে হচ্ছে 3, তাহলে তুল্য কত আমরা জানি, ক্যাপাসিটরের ক্ষেত্রে প্যারালাল থাকলে ডিরেক্টলি যোগ করে দিতে হয়। তাহলে ফাইনাল তুল্য যেটা CEQ সেটা পাওয়া যাবে এরকম 3 প্লাস হচ্ছে 2/3, ঠিক আছে। তাহলে আমরা দেখি একটু কত আসে। 3 প্লাস 2/3, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 3.67 মাইক্রোফ্যারাড। হ্যাঁ, তাহলে আমরা পাচ্ছি 3.67 মাইক্রোফ্যারাড। তো এটা হচ্ছে একটা এমসিকিউতে আসার মতো প্রশ্ন। তো এই প্রশ্ন যদি এমসিকিউতে আসে তখন কিন্তু তুমি ক্যালকুলেটর ছাড়া একটু দ্রুতই কিন্তু এখান থেকে চিন্তা করে ফেলতে পারো যে শর্টকাটগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা বুঝতে পারলাম কিভাবে সিরিজ প্যারালাল করতে হয়। এখন হচ্ছে আমরা আরেকটাতে যাই।
প্রমাণ করো যে সমান ধারকত্বের দুটি ধারকের সমান্তরাল সংযোগ থাকাকালীন ধারকত্ব শ্রেণীবদ্ধ সংযোগে থাকাকালীন ধারকত্বের 4 গুণ। দেখো দুটো ধারকত্ব সমান, তাহলে দুটো ধারকত্ব যখন সমান্তরালে থাকবে, যেমন মনে করো এটা হচ্ছে ধারকত্ব সি, আবার ধরো এটা ধারকত্ব হচ্ছে সি, ঠিক আছে, এটা হচ্ছে সমান্তরাল সংযোগ এখানে। আবার ধরো আবার এই সমান ধারকত্ব দুইটা সিরিজ কানেকশনে থাকবে, ধরো এটা হচ্ছে সি, এটা হচ্ছে সি, ঠিক আছে। তাহলে সমান্তরাল সংযোগের যে তুল্য সেটা কত? সমান্তরাল থাকলে ডিরেক্ট যোগ করে দিতে হয়, এখানে তুল্যটা হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে সি প্লাস সি মানে হচ্ছে 2c। আবার যখন হচ্ছে সিরিজে থাকে তখন তাদেরকে কি করতে হয়? ইনভার্স করে করে যোগ করতে হয়। আর আমরা জানি এখানে শর্টকাট আছে, যারা ইনভার্স করে করে যদি যোগ করে তাহলে ফাইনাল রেজাল্টটা হয় যতগুলো ব্রাঞ্চ আছে তার নাম্বার দিয়ে ভাগ করতে হবে। যেমন এখানে একটা হচ্ছে সি, ব্রাঞ্চ আছে 2টা, তাহলে সি কে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানে অ্যানসার আমরা পাবো হচ্ছে c/2। এখানে অ্যানসার আমরা পাবো হচ্ছে c/2, ঠিক আছে। এখন বলছে যে সমান ধারকত্বের দুটি ধারকের সমান্তরাল সংযোগ থাকাকালীন ধারকত্ব মানে হচ্ছে এটা শ্রেণীবদ্ধ থাকাকালীন সংযোগের ধারকত্বের 4 গুণ, মানে এটাকে যদি আমরা বলতে পারি হচ্ছে সিপি, আর এটাকে যদি আমরা বলতে পারি সিএস, তার মানে সিপি/সিএস অনুপাত করব সিপি/সিএস। তাহলে সিপি/সিএস আমরা লিখলে উপরে পাচ্ছি হচ্ছে 2c আর নিচে হচ্ছে আমাদের c/2, তাহলে সি কাটাকাটি গেলে এখানে অ্যানসার আসছে 4। হ্যাঁ, আমাদের যে 4 গুণ সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারতেছি। তো এটা যদি এমসিকিউতে আসে তাহলে বলবে যে এই পুরো লাইনটুকু বলবে, বরাবর বলবে শ্রেণীবদ্ধ সংযোগ থাকাকালীন ধারকত্বের কত গুণ। তো তুমি যদি মনে করো একটু শর্টকাট অ্যাপ্লাই করো তাহলে ম্যাক্সিমাম 5 সেকেন্ডের মধ্যে তুমি কিন্তু এই অ্যান্সারটা দিয়ে দিতে পারবা। আচ্ছা, এখন বলছে যে দুটি ধারককে সমান্তরালে যুক্ত করলে তুল্য ধারকত্ব 5 ফ্যারাড এবং শ্রেণীতে যুক্ত করলে তুল্য ধারকত্ব হয় 1.2 ফ্যারাড। ধারক দুটি ধারকত্ব নির্ণয় করো। এটা খুব সুন্দর একটা অঙ্ক। যদি মনে করো সমান্তরালে যুক্ত করা হয় তাহলে আমরা বলতে পারি একটা ধারকত্ব হচ্ছে C1, একটা ধারকত্ব C2, সমান্তরালে যুক্ত করলে যোগ করা যায়, তাহলে C1 + C2 হচ্ছে আমাদের 5। এটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন। আবার হচ্ছে শ্রেণীতে সংযুক্ত করলে 1.2 হয়, আমরা বলতে পারি যে 1/C1 প্লাস হচ্ছে 1/C2, এটার যে ইনভার্স এটা হচ্ছে আমাদের 1.2। এখান থেকে আমরা দেখি কি আসে, এখান থেকে আসে আমাদের C1 + C2 ডিভাইডেড বাই হচ্ছে C1 C2 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 1.2। এটা হচ্ছে ইনভার্সটা হচ্ছে 1.2 এবং এটাকে যদি উল্টাই দিই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে C1 C2 ডিভাইডেড বাই হচ্ছে C1 + C2, এটা সমান হচ্ছে 1.2। এবং এই যে শর্টকাট আমরা আগেই দেখে আসছিলাম কারেন্ট ইলেকট্রিসিটিতে, সেটা হচ্ছে যে ইনভার্স করে যাদের যোগ করা হয় তখন উপরে হয় গুণফল, নিচে হয় যোগফল। এই শর্টকাট আমি তোমাদের অবশ্যই দেখিয়েছিলাম, এটা আমি তোমরা যদি আমাদের চলতরিতার ক্লাসগুলো দেখে আসো তাহলে তোমরা বুঝতে পারবা। যাই হোক, তো C1 + C2 হচ্ছে 5, তাহলে আমরা এখানে যদি বসাই দিই আমরা পাচ্ছি যে C1 C2 সমান কত হবে? C1 C2 সমান হবে 1.2 × 5 মানে হচ্ছে কত? মানে হচ্ছে 6, ঠিক আছে। তাহলে C1 C2 যে গুণফলটা সেটা হবে হচ্ছে 6। তাহলে আমরা C1 C2 এর গুণফল জানি, তাহলে আমরা একটু বিয়োগফল বের করার চেষ্টা করি। আমরা জানি যে C1 - C2 হোল স্কয়ার সমান হবে যে C1 + C2 হোল স্কয়ার মাইনাস হচ্ছে 4C1 C2। এটা আমরা জানি যে a - b হোল স্কয়ার সমান a + b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে আমরা যদি কোনো মানগুলো বসাই দিই এখানে হবে 5 স্কয়ার মাইনাস 4 × হচ্ছে 6, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 25 মাইনাস 4 × 6 কত? 24। 24, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে আসলে কত? আমরা পাচ্ছি হচ্ছে 1। তাহলে দেখো C1 - C2 হোল স্কয়ার হচ্ছে 1, তাহলে C1 - C2 কত? C1 - C2 হচ্ছে +1 মানে √1। এখানে আমরা প্লাস মাইনাস কেন দিব না, আমরা ধরে নিচ্ছি যে C1টা হচ্ছে বড়, এটা আমরা ধরে নিচ্ছি, ধরে নিলে দুটোর বিয়োগফল হচ্ছে 1 হবে, ঠিক আছে। আবার -1ও ধরে নেওয়া যায়, তাহলে তখন ধরতে হবে আসলে C2টা বড় আর কি। যাই হোক, আমরা মাইনাস টার্মটাকে ইগনোর করলাম। তাহলে C1 - C2 হচ্ছে 1, এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। তাহলে হচ্ছে আমরা দেখো C1 + C2 সমান 5 আর C1 - C2 সমান 1, তাহলে আমরা যদি দুটো যোগ করি 1 যোগ হচ্ছে 2, তাহলে আমরা পাচ্ছি যে 2C1 সমান হচ্ছে 6। তাহলে C1 কত? C1 সমান হচ্ছে 3 ফ্যারাড, কারণ সবগুলো একক ফ্যারাডে ছিল। C1 যদি আমাদের 3 হয় তাহলে C2 কত হবে? তাহলে আমাদের এখান থেকে পাচ্ছি C2 সমান হচ্ছে আমাদের 2 ফ্যারাড হবে। C2 সমান হবে আমাদের 2 ফ্যারাড। তাহলে অ্যানসারটা আমরা পাচ্ছি 3 ফ্যারাড আর 2 ফ্যারাড। তো আশা করি তোমরা অঙ্কটা খুব সুন্দর মতো বুঝতে পারছো। এখন হচ্ছে আমরা পরের অঙ্কটাতে যাই। এখানে তুল্য ধারকত্ব নির্ণয় করতে হবে, আমরা একটু দ্রুত করার চেষ্টা করি। যেমন দেখো এই জিনিসটা হচ্ছে সিরিজ সমান্তরাল সংযোগে আছে, সমান্তরাল সংযোগে থাকলে কি করতে হয়? যোগ করে দিতে হয়। তাহলে 2 আর 1 কত হবে? 2 আর 1 হবে 3। 1.5 এর সাথে এই 3 এটা কিন্তু সিরিজ কানেকশনে আছে, তো এদেরকে ইনভার্স করে যোগ করা লাগবে। তো আমরা জানি একজন যদি আরেকজনের ডাবল থাকে তখন তুল্যটা হয় বড়টা 3 ভাগের 1 ভাগ। তাহলে দেখো 1.5 আর এখানে 3, 1.5 এর ডাবল কিন্তু 3, তাহলে তুল্য হবে 3 এর 3 ভাগের 1 ভাগ মানে 3/3 মানে 1। তাহলে এখানে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত হচ্ছে 1 হবে। আবার দেখো এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এটা 1 মাইক্রোফ্যারাড আর এটা হচ্ছে 2 মাইক্রোফ্যারাড, তারা হচ্ছে প্যারালাল কানেকশনে। তাহলে 1 আর 2 প্যারালাল করলে কত হয়? 2 আর 1 যোগ করলে হয় 3। তাহলে এটা অ্যানসার হবে 3 মাইক্রোফ্যারাড। আমি খুব দ্রুত মুখে মুখে জিনিসটা করে ফেললাম। তো যারা হচ্ছে বিভিন্ন সিরিজ প্যারালালের শর্টকাটটা শিখে আসছো, আমি রুটস প্লাসের ক্লাসে অনেক সার্কিট সলভ করাইছি। এই চলতরিতে যে ক্লাসগুলো হয়ে গেছে কয়েকদিন আগে, গত সপ্তাহে,
এবং সেখানে যারা ক্লাসগুলো অবশ্যই করছে তারা হচ্ছে খুবই ফাস্ট হয়ে গেছে। আমাদের যে স্টুডেন্টরা যারা রুটস প্লাস এনরোল করছে তারা হচ্ছে আমার সাথে সাথে আমি যে তাদের অনেকগুলো শর্টকাট শিখেছি তারা খুব দ্রুত এখন কাজ করতে পারে। আমি অবশ্যই সেটা নিয়ে খুব আশাবাদী। আমি একদম নিজে বাজি ধরে বলতে পারি যারা হচ্ছে রুটস প্লাস এনরোল করছে তারা অন্যদের থেকে অনেক বেশি আগায় আছে। তো এরকম যদি কোনো অঙ্ক প্রবলেম তাদের সামনে আসে তারা কিন্তু খুব দ্রুত ধাপাধাপ করে ফেলতে পারবে। এবং আমি দেখো 5 সেকেন্ডের মধ্যে করে ফেলাম। এই ধরনের প্রবলেম কিন্তু ভর্তি পরীক্ষাতে বা অ্যাডমিশন টেস্টে বা বোর্ড পরীক্ষাতে কিন্তু অনেক কমন। ঠিক আছে, তো তোমরা একটু এরকম চেষ্টা করে দেখবা। তারপর দেখো 78 ধারগত বের করতে বলছে। এখানে দেখো 9 আর 18 হচ্ছে 9 আর 18 কিভাবে আছে, 9 18 হচ্ছে প্যারালাল, তাহলে প্যারালাল গুলোকে যোগ করে দিতে হয়। তাহলে 18 9 যোগ করলে কত হয়, 18 9 যোগ করলে হচ্ছে 27 ফ্যারাড হয়। এখানে হচ্ছে 27 ফ্যারাড। 9 27 আর 5.4 হচ্ছে সিরিজ কানেকশনে আছে, তাহলে এদেরকে ইনভার্স করে যোগ করতে হবে। 1/9 প্লাস হচ্ছে 1/27 প্লাস হচ্ছে 1/5.4। ঠিক আছে, ইনভার্স করে যোগ করলে আবার ইনভার্স করলে আমরা পাবো হচ্ছে 3। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 3 আর এখানে আমরা পাবো হচ্ছে 30। তাহলে দেখো 30 এর সাথে 3টা হচ্ছে প্যারালাল কানেকশনে, 30 আর 3 প্যারালাল যোগ করলে কত হয়, যোগ করলে হয় 33। তাহলে এই জিনিসটা তোমরা হচ্ছে মুখে মুখে করে ফেলতে পারো। আচ্ছা, এখন পরের টপিকে আমরা আসি, সেটা হচ্ছে ধারকের মধ্যে সঞ্চিত শক্তি। এই যে প্যারালাল প্লেট ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরের মধ্যে কতটুকু শক্তি সঞ্চয় অবস্থায় থাকে সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পারি। ধরো এটা হচ্ছে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর। এই প্যারালাল প্লেট ক্যাপাসিটরের উভয় পাশে ভি বিভব পার্থক্যের একটা ব্যাটারি আমরা এখানে লাগাই দিলাম। এখানে আমরা চার্জ জমা করলাম কিউ, আর এখানে আমরা চার্জ জমা করলাম হচ্ছে মাইনাস কিউ, আর মাঝখানে ছিল আমাদের ডাই ইলেকট্রিক পদার্থ বা পরাবৈদ্যুতিক মাধ্যম যেটা। এখন আমরা জানি একটা সুন্দর একটা সূত্র আমরা শিখে আসছি, ডাব্লিউ সমান হচ্ছে ভি কিউ। এটা আমরা আগে থেকে জানি যে মোট যে কাজ, ডাব্লিউ মানে হচ্ছে কাজ বা শক্তি, সেটা হচ্ছে দুইটা বিন্দুর বিভব পার্থক্য এবং চার্জের গুণফলের সমান। মানে যদি একটা চার্জকে কিউ কুলম্ব চার্জকে আমি এই বিন্দু থেকে এই বিন্দুতে নিতে চাই এবং এই দুই বিন্দুর বিভব পার্থক্য যদি আমি জানি ভি, তাহলে ওই কিউ চার্জকে যদি আমি ভি দিয়ে গুণ করে ফেলি তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুতে নিতে কতটুকু কাজ লাগবে, কতটুকু কাজ হবে বা কতটুকু শক্তি আমার প্রয়োজন হবে সেই জিনিসটা আমরা বের করে ফেলতে পারি। তাহলে ডাব্লিউ মানে হচ্ছে ভি কিউ। অনুরূপভাবে আমরা যদি এই প্যারালাল প্লেট ক্যাপাসিটরে এই পাশে কিউ পরিমাণ চার্জ না দিয়ে ডিকিউ পরিমাণ চার্জ দিতাম, এখানে প্লাস ডিকিউ এখানে মাইনাস ডিকিউ চার্জ দিতাম, তাহলে এই দুই পাশের বিভব পার্থক্য যদি ভি এটা যদি কনস্ট্যান্ট থাকে, বিভব পার্থক্য যদি ভি কনস্ট্যান্ট থাকে এবং আমি এই পাশে এবং এই পাশে ক্ষুদ্র পরিমাণ চার্জ ডিকিউ জমা করতে থাকি, তাহলে কিন্তু ক্যাপাসিটরের মধ্যে ক্ষুদ্র পরিমাণ এই যে বাইরে থেকে আমি যে ডিকিউ এবং মাইনাস ডিকিউ চার্জ জমা করলাম তাতে কিন্তু ব্যাটারিটা কাজ করলো, এই কাজটুকু কিন্তু এই ক্যাপাসিটরের মধ্যে সঞ্চিত শক্তি হিসেবে রয়ে যাবে। এই সঞ্চিত শক্তি যে রয়ে যাবে, সঞ্চিত শক্তির পরিমাণকে আমরা ধরতেছি হচ্ছে ডিইউ, কারণ আমরা সঞ্চিত শক্তিকে সবসময় ইউ দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে ক্ষুদ্র চার্জ প্লাস ডিকিউ এবং মাইনাস ডিকিউ জমা করার কারণে এই যে ভি বিভব পার্থক্য যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে এখানে যে কাজটুকু হইলো সেই কাজটুকুকে আমরা বলতে পারি ক্যাপাসিটরের মধ্যে সঞ্চিত শক্তি। এই সঞ্চিত শক্তিকে আমরা নাম দিলাম ডিইউ। তাহলে আমরা বলতে পারি যে ডিইউ সমান হচ্ছে ভি ইন্টু ডিকিউ। এই যে এই ফর্মুলা থেকে যে কাজ বা সঞ্চিত শক্তি সমান হচ্ছে বিভব পার্থক্য ইন্টু চার্জ। এখানে দেখো সঞ্চিত শক্তি সমান হচ্ছে বিভব পার্থক্য ইন্টু চার্জ। এখন যদি আমরা উভয় পক্ষকে ইন্টিগ্রেট করি, কারণ আমরা তখন ক্ষুদ্র ক্ষুদ্র চার্জ জমা করব না, আমরা বিশাল পরিমাণ চার্জ জমা করব, তাহলে আমাদের সঞ্চিত শক্তিটাও ক্ষুদ্র হবে না, সেটা একটা বিশাল অ্যামাউন্টের শক্তি সঞ্চিত হবে। সেটার জন্য আমাদের কি করতে হবে, বোথ সাইডে ইন্টিগ্রেট করতে হবে। তো আমরা উভয় পক্ষকে যদি যোগজীকরণ করি, ইন্টিগ্রেশন অফ ডিইউ ডান সাইডে হবে ইন্টিগ্রেশন অফ কি ভি ডিকিউ। আর ভি কে আমরা কি লিখতে পারি, আমরা জানি যে ক্যাপাসিটেন্স সমান হচ্ছে কত, কিউ বাই ভি। তাহলে ভি সমান কত, ভি সমান হচ্ছে আমাদের কিউ বাই সি। এই যে বিভব পার্থক্য সমান হচ্ছে চার্জ বাই ক্যাপাসিটেন্স, সেটা আমরা বসাই, তাহলে কিউ বাই সি, আর এখানে থাকবে ডিকিউ, আর বাম পাশে থাকবে ইন্টিগ্রেশন অফ ডিইউ। এখন এখানে লিমিট সেট করতে হবে। লিমিট সেট করব কিভাবে, যদি আমরা 0 চার্জ জমাই 0 কুলম তাহলে আমাদের সঞ্চিত শক্তি হবে 0, আর যদি আমরা কিউ কুলম চার্জ জমাই তাহলে সঞ্চিত শক্তি হবে আমাদের ইউ। তাহলে 0 থেকে কিউ পর্যন্ত ইন্টিগ্রেশন ডান সাইডে, আর 0 থেকে ইউ পর্যন্ত ইন্টিগ্রেশন হচ্ছে বাম সাইডে। এখন আমরা ইন্টিগ্রেট করব, তাহলে ডিউ কে ইন্টিগ্রেট করলে আমরা পাবো হচ্ছে ইউ, ডিউ কে ইন্টিগ্রেট করলে ইউ পাওয়া যায়, উপরে ইউ নিচে 0, আপার লিমিট লোয়ার লিমিট, আর ডান সাইডে হচ্ছে আমরা 1/c এটা কনস্ট্যান্ট, এটাকে বাইরে নিয়ে আসবো, ইন্টিগ্রেশন থাকবে হচ্ছে 0 থেকে কিউ পর্যন্ত, ভিতরে হচ্ছে কিউ ডিকিউ, আর কিউ ডিকিউ কে ইন্টিগ্রেশন করলে আমরা পাই হচ্ছে কিউ স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2। এটাকে আমরা আপার লিমিট লোয়ার লিমিট দিয়ে বসাবো, কিউ আর 0, তো বসালে আমরা পাবো কত, বসালে আমরা পাবো হচ্ছে কিউ স্কয়ার ডিভাইডেড বাই কত, কিউ স্কয়ার বাই 2c, আর এখানে বাম সাইডে আমরা পাবো হচ্ছে ইউ মাইনাস 0 মানে হচ্ছে ইউ। তাহলে আমরা টোটাল ক্যাপাসিটরের মধ্যে কতটুকু শক্তি সঞ্চিত থাকলো সেটা কিন্তু বের করে ফেললাম। ইউ সমান হচ্ছে কিউ স্কয়ার বাই 2c, এভাবে লেখা যায় এটা কি, ইউ সমান হচ্ছে হাফ ইন্টু কিউ স্কয়ার বাই সি। এখন আমরা এখানে ভ্যালু পরিবর্তন করতে পারি, কিউ এর জায়গায় আমরা কি লিখতে পারি, দেখো সি সমান যদি কিউ বাই ভি হয় তাহলে কিউ কে লেখা যায় সিভি, কিউ কে লেখা যায় সিভি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হাফ সি স্কয়ার ভি স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে সি, একটা সি কাটাকাটি গেলে এখানে যাবে হাফ সিভি স্কয়ার। ঠিক আছে, আবার
এখানে দেখো আমরা যদি সি কে লিখি, সি কে আমরা কি লিখতে পারি, সি কে আমরা লিখতে পারি হচ্ছে কিউ বাই ভি, আবার এখানে হচ্ছে ভি স্কয়ার, তাহলে একটা ভি কাটাকাটি গেলে আমরা পাচ্ছি ইউ সমান কত, ইউ সমান হচ্ছে হাফ কিউ ভি। তাহলে এখানে আমরা তিনটা সূত্র পাইলাম। ক্যাপাসিটরের মধ্যে কোনটা ধারকের মধ্যে সঞ্চিত শক্তির যে রাশিমালা, যে সূত্রটা, সেটা হচ্ছে এরকম যে ইউ সমান হচ্ছে হাফ কিউ স্কয়ার বাই সি, ইউ সমান হচ্ছে হাফ সি ভি স্কয়ার, ইউ সমান হচ্ছে হাফ কিউ ভি। এই তিনটা সূত্র দিয়ে আমরা কোনো একটা ধারকের মধ্যে কতটুকু শক্তি সঞ্চিত থাকে সেগুলোর জন্য আমরা ভ্যালুগুলো বের করে ফেলতে পারবো। আমাদের যদি কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া হয়, কোনো অঙ্ক দেওয়া হয়, তাহলে আমরা এখান থেকে ওই প্রবলেমটা সলভ করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা যখন যে দুটো দেওয়া থাকে, যদি চার্জার ক্যাপাসিটর দেওয়া থাকে তাহলে এটা, ক্যাপাসিটরের ভোল্টেজ দেওয়া থাকলে এটা, চার্জার ভোল্টেজ দেওয়া থাকলে আমরা এটা ব্যবহার করবো। আমরা একটা ছোট অঙ্ক করে ফেলি। 4 মাইক্রোফ্যারাডের একটি ধারককে 9 ভোল্ট ব্যাটারি দ্বারা আহিত করলে এতে কি পরিমাণ শক্তি সঞ্চিত হবে। খুবই বেসিক একটা অঙ্ক। এখানে ক্যাপাসিটেন্স দেওয়া আছে আর এখানে ভোল্টেজ দেওয়া আছে, তাহলে হাফ সি ভি স্কয়ার, আমরা জানি ইউ সমান হচ্ছে হাফ সি ভি স্কয়ার। তাহলে এখানে হাফ ক্যাপাসিটেন্স কত, ক্যাপাসিটেন্স হচ্ছে 4 মাইক্রোফ্যারাড, তাহলে 4 × 10 টু দি পাওয়ার -6 আর হচ্ছে ভি স্কয়ার হচ্ছে 9 স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি কত, আমরা পাচ্ছি হচ্ছে 2 10 টু দি পাওয়ার -6, কারণ 2 আর 4 কাটাকাটি গেলে 2 থাকে, ইনটু হচ্ছে 81, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 1.62 ইনটু 10 টু দি পাওয়ার -4 জুল। যদি আমরা ফ্যারাডে বসাই এবং এটা যদি আমরা হচ্ছে ভোল্টেজটা ভোল্ট এককে বসাই, তাহলে আমাদের এসআই এককটা শক্তির একক আসবে জুল এককে, 1.62 10 টু দি পাওয়ার -4 জুল। এখন আহিত ধারকের একক আয়তনে সঞ্চিত শক্তি, এই যে ধারকটা আমরা টোটাল এখানে তৈরি করলাম, এই যে প্যারালাল প্লেট ক্যাপাসিটর যদি চিন্তা করো, তাহলে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের যে মাঝখানে যে ডিসটেন্স সেটা হচ্ছে ডি এবং ক্ষেত্রফলটা হচ্ছে এ, তাহলে মাঝখানে আমাদের যে পরাবৈদ্যুতিক ধ্রুবকটা ছিল, এই পুরা পরাবৈদ্যুতিক ধ্রুবকের যে ভলিউম বা যে আয়তনটা, এই আয়তনটা কিন্তু আমাদের ছিল হচ্ছে ক্ষেত্রফল ইনটু মধ্যবর্তী গ্যাপ। এই পরাবৈদ্যুতিক ধ্রুবক যতটুকু আয়তনে সেটা হচ্ছে a ইনটু ডি। তাহলে এই সম্পূর্ণ পরাবৈদ্যুতিক ধ্রুবকের মধ্যে সঞ্চিত শক্তি যদি ইউ হয়, পুরোটার মধ্যে সঞ্চিত শক্তি যদি ইউ হয়, তাহলে ওই শক্তিকে যদি আমরা আয়তন দিয়ে ভাগ করে ফেলি, ভলিউম দিয়ে ভাগ করে ফেলি, এই আয়তনটা হচ্ছে আমাদের a ইনটু ডি, তাহলে কিন্তু আমরা একক আয়তনে, একটা ক্যাপাসিটরের একক আয়তনে, মানে প্রতি ঘনমিটারে প্রতি মিটার কিউবে কতটুকু শক্তি সঞ্চিত থাকবে সেটা কিন্তু বের করে ফেলতে পারি। একক আয়তনের সঞ্চিত শক্তিকে আমরা বলে থাকি হচ্ছে ইউ প্রাইম। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি অ্যাকচুয়ালি কি হয়। দেখো, ইউ প্রাইম সমান আমরা বুঝতেছি মোট সঞ্চিত শক্তি ডিভাইডেড বাই আয়তন, আয়তন মানে এডি। এখন মোট সঞ্চিত শক্তিকে লেখা যায় হাফ সি ভি স্কয়ার। ঠিক আছে, হাফ সি ভি স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে এ ইনটু ডি। এখন সি কে কি লেখা যায়, দেখো সি কে লেখা যায় হচ্ছে এপসাইলন এ বাই ডি, এটা হচ্ছে সি এর ফর্মুলা। আবার ভি কে কি লেখা যায়, দেখো আমরা কিন্তু জানি ভি সমান হচ্ছে ই ইনটু ডি, এটা কিন্তু আমরা আগে থেকেই জানি। তাহলে এটা যদি আমরা বসাই দেই, তাহলে এখানে লিখতে পারি ই স্কয়ার, তারপর হচ্ছে ডি স্কয়ার ডিভাইডেড বাই আবার কত, ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এডি। ঠিক আছে, তাহলে দেখো এই যে এই ডি আর এই ডি স্কয়ার কাটাকাটি যাবে, তারপর এই এ আর এই এ কাটাকাটি যাবে, তাহলে সুন্দর মতো আমরা পাচ্ছি হাফ ইনটু এপসাইলন ইনটু ই স্কয়ার। তাহলে একক আয়তনে সঞ্চিত শক্তি যেটা, সেটার জন্য সূত্র কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম। একক আয়তনে সঞ্চিত শক্তি হয় হাফ ইনটু ভেদনযোগ্যতা ইনটু হচ্ছে তড়িৎ প্রাবল্যের বর্গ। তাহলে আমরা বলতে পারি, এখান থেকে ছোট এমসিকিউ আসতে পারে, যে কোনটা ধারকের মধ্যে একক আয়তনে সঞ্চিত শক্তি কার সমানুপাতিক, কার বর্গের সমানুপাতিক, সেটা অ্যান্সার হবে তড়িৎ প্রাবল্যের বর্গের সমানুপাতিক। খুব সুন্দর সুন্দর প্রশ্ন এখান থেকে তৈরি করা যায়। আসলে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে আমরা যদি খুব ভালো করতে চাই, খুঁটিয়ে প্রতিটা টপিক অনেক ডিটেলসে চিন্তা করে পড়তে হবে, এবং অ্যাডমিশন টেস্টে ভালো করতে হলে প্রতিটা টপিকে খুব গভীরে যেতে হবে, প্রতিটা টপিককে তোমার ভিজুয়ালাইজ করতে হবে, ফিল করতে হবে, এবং এখান থেকে প্রতিটা সূত্র থেকে কি কি জিনিস বানানো যায় সূত্র নিয়ে খেলা করতে হবে, অঙ্কের প্রবলেম নিয়ে খেলা করতে হবে। একটা প্রবলেম তুমি করে সিমিলার টাইপের প্রবলেম নিজেই তৈরি করে তুমি হচ্ছে আবার সেটা প্র্যাকটিস করবা। এভাবে করতে করতে চর্চা করতে করতে একটা সময় তুমি বস হয়ে যাবা। ঠিক আছে ব্যাপারটা? আচ্ছা, তো আমরা যদি মনে করো একটা ছোট অঙ্ক করে ফেলি, এখানে কি দেওয়া আছে, একটি সমান্তরাল পাতধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল হচ্ছে 0.04 মিটার স্কয়ার। তাহলে আমরা এ জানি, এ হচ্ছে 0.04 মিটার স্কয়ার, পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.002 মিটার, তাহলে ডি হচ্ছে 0.002 মিটার, এবং বিভব পার্থক্য হচ্ছে 60 ভোল্ট। তাহলে আমরা বলতে পারি বিভব পার্থক্য 60 ভোল্ট। ক নাম্বার প্রশ্ন, ধারকের ধারকত্ব কত? এটা হচ্ছে, যেহেতু এখানে কোনো ভেদনযোগ্যতা দেওয়া নেই, তাহলে আমরা শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা ধরে নিব। তাহলে ক নাম্বার প্রশ্নটা আমরা অ্যান্সার দিই, সি সমান হচ্ছে এপসাইলন নট এ বাই ডি। তাহলে হচ্ছে 8.854 ইনটু হচ্ছে 10 টু দি পাওয়ার -12, এ হচ্ছে কত, এ হচ্ছে 0.04 ডিভাইডেড বাই ডি হচ্ছে কত, ডি হচ্ছে 0.002। তাহলে আমরা পাবো অ্যান্সারটা পাবো হচ্ছে 1.17 ইনটু 10 টু দি পাওয়ার -10 ফ্যারাড। সরি, এটা 1.17 1.77।
1.77 10 টু দি পাওয়ার মাইনাস 10 ফ্যারাড। তারপর হচ্ছে খ নাম্বার প্রশ্ন হচ্ছে পাত দুটির মধ্যে সঞ্চিত শক্তি কত। তো সঞ্চিত শক্তি হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে হাফ সিভি স্কয়ার দিয়ে করতে পারি, তাহলে হাফ ইনটু ক্যাপাসিটেন্স কত, ক্যাপাসিটেন্স হচ্ছে 1.77 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10, ভি স্কয়ার হচ্ছে 60 স্কয়ার এত জুল, তাহলে আমরা অ্যানসার পাবো 3.19 10 টু দি পাওয়ার মাইনাস 7 জুল। ঠিক আছে, তাহলে আবার গ নাম্বারে আমরা কি পাচ্ছি, গ নাম্বারে পাচ্ছি হচ্ছে ধারকের একক আয়তনে সঞ্চিত শক্তি নির্ণয় করো। তো ধারকের একক আয়তনে যে সঞ্চিত শক্তি সেটা হচ্ছে যে এখানে কিন্তু এপসাইলন আর ই স্কয়ার আমাদের দেওয়া নাই, কারণ এপসাইলন হচ্ছে শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা আমরা ধরে হয়তো করে ফেলছি, কিন্তু ই যেটা তড়িৎ প্রাবল্য কিন্তু এখানে দেওয়া নাই। তাহলে আমরা একটা সহজ সূত্র অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে যে মোট যে সঞ্চিত শক্তি সেটাকে আমরা আয়তন দিয়ে ভাগ করি। ঠিক আছে, তাহলে একক আয়তনে সঞ্চিত শক্তি পেয়ে যাব। মোট সঞ্চিত শক্তি হচ্ছে আমাদের 3.19 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 7, আর ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হচ্ছে আমাদের 0.04, আর এখানে ডি কত, ডিসটেন্স হচ্ছে 0.002, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 0.004 জুল পার মিটার কিউব। হ্যাঁ, একক আয়তনের সঞ্চিত শক্তির যে এককটা সেটা আমি বলতে ভুলে গেছিলাম। আমরা উপরে যদি জুল পাই, নিচে যদি মিটার কিউব পাই, তাহলে এটা একক হবে জুল পার মিটার কিউব। এখানে সবগুলো অ্যান্সার তুলে দেওয়া আছে এবং এখানে সুন্দর একটা অঙ্ক, এটা করলে তোমরা খুব ভালো মতো জিনিসটা বুঝতে পারবা। এখন আসো পরের টপিক, লাস্ট টপিক, সেটা হচ্ছে অপরিবাহী এবং ডাইইলেকট্রিক কাকে বলে। এখন হচ্ছে লাস্ট টপিক, সেটা হচ্ছে অপরিবাহী এবং ডাইইলেকট্রিক। অপরিবাহী এবং ডাইইলেকট্রিক কাকে বলে সেটা নিয়ে কিন্তু আমি শুরুতে খুব বিস্তারিত আলোচনা করে আসছি, এবং এখানে তোমরা বইতে তোমরা যদি একটু খোলো তাহলে দেখবো যে অপরিবাহী ডাইইলেকট্রিকের মধ্যে যে পার্থক্যটুকু সেটা দেখানো আছে। ডাইইলেকট্রিকের মধ্যে আমরা জানি যে পোলারাইজেশন ঘটে। তো দেখা যায় কি যে কোনো একটা সমান্তরাল পাত ধারকের মধ্যে যদি আমরা কোনো মাধ্যম না দেই, শূন্য মাধ্যম দেই, তখন তার ধারকত্বের জন্য ফর্মুলা আমরা পাই এরকম যে সি সমান সি নট সমান হচ্ছে এপসাইলন নট এ বাই ডি। এটা হচ্ছে শূন্য মাধ্যম রাখলে ধারকত্ব। আর যদি মনে করো অন্য কোনো ডাইইলেকট্রিক মাধ্যম রাখি তাহলে ফর্মুলা হয় এপসাইলন নট কে এ বাই ডি। এটা হচ্ছে সি হচ্ছে অন্য কোনো মাধ্যম দেওয়ার পর, ডাইইলেকট্রিক মাধ্যম দেওয়ার পর যে ধারকত্ব সেটা। এখন দেখো অবশ্যই কে তো সবসময় আমরা জানি 1 থেকে বড় হয়, কে অলওয়েজ গ্রেটার দেন 1। কে যদি 1 থেকে বড় হয় তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে সি সবসময় সি নট থেকে বড় হবে। মানে শূন্য মাধ্যম রাখার থেকে যদি আমরা অন্য কোনো ডাইইলেকট্রিক মিডিয়াম কোন একটা সমান্তরাল পাত ধারকের মধ্যে বসাই দেই, মাঝখানে বসাই দেই, তাহলে হচ্ছে আমাদের ধারকত্ব সেটা সবসময় সিটা সবসময় সি নট থেকে বড় হবে, মানে শূন্য মাধ্যমের ধারকত্ব থেকে বেশি হবে। ঠিক আছে, ওটার ব্যাখ্যাটাই বইতে লেখা আছে, কিভাবে হয় এটা তোমরা নিজেরা পড়ে নিবা। আর এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পারি, দেখো আমরা যদি এই যে সি নট আর যে সি, আমরা যদি সি কে সি নট দিয়ে ভাগ করি, এই যে এই ইকুয়েশনটাকে যদি আমরা এই ইকুয়েশনটাতে ভাগ করি, তাহলে দেখো এই এপসাইলন নট এ বাই ডি এগুলো সবগুলো কাটাকাটি যায়, শুধুমাত্র কে থাকে। তাহলে আমরা বলতে পারি কে সমান কত, কে সমান হচ্ছে সি বাই সি নট। আমরা পরাবৈদ্যুতিক যে ধ্রুবক সেই ধ্রুবকে কিন্তু অন্য টাইপের একটা সংজ্ঞা আমরা একদম স্থির তড়িৎ চ্যাপ্টারের শুরুতে শিখে আসছিলাম। ঠিক আছে, সেখানে ছিল যে কে সমান হচ্ছে এফ নট বাই এফ, মানে শূন্য মাধ্যমে দুটো চার্জের মধ্যে অনুভূত বল ডিভাইডেড বাই অন্য কোনো মাধ্যমে দুটো চার্জের মধ্যে অনুভূত বল। তাহলে এখানে উল্টা ছিল, বলের ক্ষেত্রে জিনিসটা উল্টা, কিন্তু ধারকত্বের ক্ষেত্রে দেখো এখানে আসছে সি বাই সি নট, অর্থাৎ শূন্য মাধ্যমে ধারকত্ব ছিল হচ্ছে নিচে, আর এখানে অন্য মিডিয়াম ডাইইলেকট্রিক মিডিয়ামের ধারকত্ব ছিল উপরে। ঠিক আছে, এবং কে কে কিন্তু আমরা এপসাইলন আর দ্বারাও প্রকাশ করতে পারি। এপসাইলন আর মানে হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি, মানে আপেক্ষিক ভেদনযোগ্যতা। এটা আমি তোমাদেরকে বলছিলাম যে আপেক্ষিক ভেদনযোগ্যতা মানে আসলে কত, আপেক্ষিক ভেদনযোগ্যতা মানে হচ্ছে এপসাইলন বা এপসাইলন নট, মানে শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতার তুলনায় কত গুণ সেটাও কিন্তু আপেক্ষিক ভেদনযোগ্যতা আকারে প্রকাশ করা যায়। এবং আমরা কে এটাও লিখছিলাম, কে আমরা দেখছিলাম যে এপসাইলন বা এপসাইলন নট আসে এবং কে আর আসলে ই আর এর সমান হয়। তো এই সবগুলো জিনিস, ছোট ছোট জিনিস হয়তো এমসিকিউতে কাজে লাগতে পারে, এই কারণে আমি ছবিটা একটু নিয়ে আসছি আর সূত্রটাও দেখাইলাম তোমাদেরকে। এখান থেকে ছোটটা অঙ্ক করি, আজকে শেষ করে দিব। একটি সমান্তরাল পাত ধারকের মধ্যবর্তী মাধ্যমে যখন অভ্র, তখন এর ধারকত্ব দেখা যায় যে 2.45 10 টু দি পাওয়ার মাইনাস 4 মাইক্রোফ্যারাড। তাহলে সি যেটা অন্যটা মিডিয়াম দিলে এরকম পাওয়া যায় 2.45 10 টু দি পাওয়ার মাইনাস 4 মাইক্রোফ্যারাড। বায়ুতে ধারকত্ব কত, বায়ু মানে আমরা শূন্য মাধ্যম ধরে নিতে পারি, সি নট বের করতে বলছে, সি নট সমান কত, আর এখানে কে দেওয়া আছে, কে হচ্ছে 7, অভ্রের যে কে সেটা দেওয়া আছে, কে ইজ ইকুয়াল টু হচ্ছে 7। আমরা জানি সি বাই সি নট হচ্ছে আমাদের কে, তাহলে সি নট সমান কত, সি নট সমান হচ্ছে সি বাই কে। সি কত, সি হচ্ছে 2.45 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই কে কত, কে হচ্ছে 7। তাহলে আমরা অ্যান্সারটা পাবো এরকম, অ্যান্সারটা পাবো হচ্ছে 3.5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 5 মাইক্রোফ্যারাড।
কারণ এখানে আমাদের মাইক্রোফ্যারাড এককে ছিল, তাহলে সি নটটা এটাও কিন্তু আমাদের মাইক্রোফ্যারাড এককে থাকবে। তো এরকম ছোটখাটো এমসিকিউ পরীক্ষাতে চলে আসতে পারে। এই সূত্রগুলো হচ্ছে আমরা অনেক সময় মিস করে ফেলি, আমরা অনেক বড় বড় টপিক পড়তে যেয়ে ছোটখাটো এমসিকিউ মিস করে ফেলি। এবং ফিজিক্স পরীক্ষার ক্ষেত্রে আসলে এমসিকিউটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে বোর্ড পরীক্ষার জন্য, কারণ ফিজিক্স অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেম দেয়, ছোটখাটো থিওরি, ছোটখাটো সূত্র দিয়ে, অনেক গুড়া থিওরি দিয়ে সূত্র দিয়ে অনেক হচ্ছে এমসিকিউ থাকে। এবং ফিজিক্সে দেখা যায় যে 5টা বা 6টা এমসিকিউ মিস করে ফেললে কিন্তু ফিজিক্স এ প্লাসটা মিস হওয়ার একটা ভালো একটা সম্ভাবনা তৈরি হয়। ফিজিক্স এ প্লাস মিস হওয়ার রেট কিন্তু অনেক অনেক বেশি। তো এই যে কিভাবে বোর্ড পরীক্ষা অ্যাপ্রোচ করতে হয়, কিভাবে অ্যাডমিশন টেস্টে অ্যাপ্রোচ করতে হয়, ইম্পর্টেন্ট ক্রিয়েটিভ গুলো কিভাবে প্র্যাকটিস করবা, তারপর হচ্ছে কঠিন এমসিকিউ গুলোকে কিভাবে ফেস করবা, সহজ কিভাবে করা যায়, এমসিকিউ গুলোকে কিভাবে সহজ করা যায়, ক্রিয়েটিভ গুলোকে কিভাবে সহজ কনসেপ্টের মাধ্যমে ব্যাখ্যা করা যায়, তারপর অ্যাডমিশন টেস্টের জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ ট্রিকি কোশ্চেন গুলো, এগুলো নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করি হচ্ছে নিয়মিত রুটস প্লাসে। তো রুটস প্লাসে যারা স্টুডেন্ট হিসেবে এনরোল করেছে তাদের সাথে তোমরা যদি একটু যোগাযোগ করো, তোমাদের অনেক বন্ধু বান্ধবী কিন্তু অলরেডি এনরোল করে ফেলেছে, তো তোমরা একটু যোগাযোগ করলেই বুঝতে পারবা অ্যাকচুয়ালি রুটসের যে ইউটিউব চ্যানেল, ইউটিউব আমরা সবসময় বলি যে ইউটিউবে আমরা ফ্রি ভিডিও দিচ্ছি আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে, কিন্তু ইউটিউব কিন্তু পড়াশোনার জন্য কোনো ভালো মাধ্যম না। ইউটিউব থেকে তোমরা একাডেমিক পড়াশোনার জন্য হয়তো তুমি ইউটিউব থেকে অনেক স্কিল শিখতে পারো, হয়তো তুমি প্রোগ্রামিং শিখতে পারো, হয়তো তুমি অন্য কোনো স্কিল শিখতে পারো, কিন্তু ইউটিউব দিয়ে একাডেমিক পড়াশোনাটা আসলে খুবই ইললজিক্যাল, ঠিক আছে? হয়তো তুমি হচ্ছে তোমার ছোটখাটো গ্যাপ ইউটিউব থেকে ক্লিয়ার করে ফেলতে পারো, কিন্তু রেগুলার বেসিসে তোমরা যদি কোচিং এর বিকল্প হিসেবে ইউটিউবকে বেছে নাও, এটা কিন্তু কখনোই তোমার জন্য ভালো কোনো রেজাল্ট বয়ে আনবে না। তো ইউটিউবে আমরা ফ্রি থিওরিগুলো দিচ্ছি, কিন্তু তোমাকে যদি একদম ভালো কিছু করতে হয়, যারা জীবনে অনেক বেশি কিছু করতে চাও, যারা অনেক ভালো ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও, বুয়েটে পড়তে চাও, মেডিকেলে পড়তে চাও, ঢাকা ইউনিভার্সিটি কলেজে অনেক ভালো ভালো সাবজেক্টে পড়তে চাও, তাদের জন্যই হচ্ছে রুটস প্লাস। তো তোমরা রুটস প্লাসে দ্রুত এনরোল করে ফেলো, এবং আমাদের সাথে সোশ্যাল মিডিয়াতে তোমরা যদি একটু কানেক্টেড থাকতে চাও, আমাদের রেগুলার আপডেটগুলো পেতে চাও, তাহলে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রুটস এডুর যে ফেসবুক পেজ এবং ফেসবুকে একটা গ্রুপ আছে, পাবলিক গ্রুপ, সেখানে তোমরা ফেসবুক গ্রুপে জয়েন করতে পারো এবং ফেসবুক পেজে তোমরা লাইক দিয়ে ফলো দিয়ে রাখতে পারো। আমাদের যে রুটস এডুর যে ইউটিউব চ্যানেল, যেখানে আমরা প্রতিনিয়ত ক্লাস দিচ্ছি, সেখানে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে রাখতে পারো, এবং আমাদের রুটস এডুর যেটা ইনস্টাগ্রাম হ্যান্ডেল আছে সেই ইনস্টাগ্রামে তোমরা ফলো করতে পারো। তো যাই হোক, পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, ততদিন পর্যন্ত তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো থাকবা। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।